গল্প আষাঢ়ে বর্ষণ। লেখনীতে মেহবিন আহমেদ সুব্রতা। বাসস্ট্যান্ডে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে তনয়া। দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে নীল রঙের শাড়িটা। ঝুম বৃষ্টি হওয়ায় ভেজা শাড়িটা লেপ্টে রয়েছে। কুচিগুলো এলোমেলো হয়ে গেছে অনেকটা। দমকা হাওয়ায় এলোমেলো চুলগুলো মুখে আছড়ে পড়ছে। বৃষ্টি ও বাতাসের গতিবেগ বেড়েছে কিছুটা। ব্যস্ত শহরের ধুলোমাখা রাস্তাটা যানবাহন শূন্য। তনয়া এলোমেলো নজরে চারিপাশটায় চোখ বুলিয়ে নিল। ইট, বালি দিয়ে লম্বালম্বিভাবে একটা বেঞ্চের মতো বসার জায়গাটায় বসে আছেন একজন বয়স্ক লোক, চোখে মোটা ফ্রেমের চশমা। শরীরে চামড়ায় ভাঁজ পড়েছে বেশ। লোকটার সঙ্গে একজন ভদ্রলোকও দেখা যাচ্ছে। তারপরে বেশ কিছুটা জায়গা বাদ দিয়ে বসে আছে দুজন স্কুল কিংবা কলেজ পড়ুয়া ছেলে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে একে অপরকে কিছু একটা বলছে, কিছুক্ষণ পরপরই মুচকি হাসছে। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তার ঠিক পাশেই বসে আছে একটি লোক। কিছুক্ষণ পরপরই তনয়ার দিকে কেমন বিশ্রীভাবে তাকাচ্ছে। তনয়ার এবার বুঝতে বাকি রইল না যে ছেলেটা কেন বারবার এভাবে তাকাচ্ছে। তনয়া শাড়ির আঁচল দিয়ে নিজেকে আরো একটু ঢেকে রাখার চেষ্টা করল, তবে বিশেষ কোনো লাভ হলো না। লোকটা আগের মতো করে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই চোখ সরিয়ে মুঠোফোনে স্থির করল। আপনা মনে বিড়বিড় করে বিশ্রীভাবে হাসল। তনয়ার এবার নিজেকেই বকতে লাগলো, শাড়িটা হালকা রঙের না হলেও নীল রংটা ফর্সা, শরীরে ভিজে লেপ্টে রয়েছে। তীব্র অস্বস্তি নিয়ে লোকটার বাজে নজর এড়াতে একটু দূরত্ব রেখে দাঁড়িয়ে রইল। আষাঢ় মাসের শুরুর দিকে চারিদিকে আষাঢ়ে বর্ষণ। কদম গাছগুলোতেও গুচ্ছ গুচ্ছ কদম। পশ্চিমাকাশে ঘনকালো মেঘের বসবাস। পিচ্ছালা রাস্তা, প্রতিটা বৃষ্টির ফোঁটা যেন এক একটা মুক্তকণার মতো আকার ধারণ করেছে। ক্ষীণ আলোতে ঝলমলে আলোর সাথে বাজ পড়ার দৃশ্যটা নিজের রূপ দেখাতে ব্যস্ত। ভেজা মাটির ঘ্রাণটাও ভালো লাগার মতো। সেই সাথে ঝুম বৃষ্টির শব্দটাও যেন অন্যরকম অনুভূতি সৃষ্টি করছে। তনয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাস্তার ওপাশে একটু দূরের মাঠে। সবুজ ভেজা ঘাসগুলো কত নির্মল স্বচ্ছ। বৃষ্টির প্রতিটা ফোঁটায় ঘাসগুলো কেমন একপাশে নেতিয়ে পড়ছে। তনয়া যখন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে ব্যস্ত, তখন হঠাৎই একটি বাইক এসে থেমে যাওয়ায় এক ঝাপটা কাদা পানি ভিজিয়ে দিয়েছে। তনয়া হতভম্ব হয়ে গেল। এক মুহূর্তে কি হয়ে গেল ধরতে পারল না। যখন সবটা বুঝতে পারল ততক্ষণে লোকটা নেমে এসেছে তনয়ার সামনে এসে দাঁড়াতেই তনয়া একটু পিছিয়ে গেল। লোকটা এক পা এগিয়ে আবার পিছিয়ে গেল। সরি মিস, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি আর আপনিও অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিলেন। যাই হোক, এক্সট্রিমলি সরি। তনয়া মুখটা উঁচু করে একবার তাকালো। ব্ল্যাক হুডি, মুখে মাস্ক পরা একটা ছেলে। মুখের অবয়ব স্পষ্ট না হলেও হ্যাংলা পাতলা লোকটাকে তনয়ার কাছে বেশ সুদর্শন বলেই মনে হচ্ছে। নিজের বেখেয়ালিপনার জন্য নিজের মাথাতেই আস্তে করে চাটি মারল। আরো চোখে আরো একবার তাকালো তনয়া। ছেলেটা কেউ একজনকে অনবরত কল করার চেষ্টা চালাচ্ছে। বেশ কয়েকবার কল করার পর বিরক্ত হয়ে মুঠোফোনটা পকেটে রেখে দিল। এদিক ওদিক তাকাতেই চোখাচোখি হয়ে গেল। তৎক্ষণাৎ তনয়ার দৃষ্টি সরিয়ে নিয়ে শাড়ির আঁচল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। এলোমেলো নজরে চারপাশে তাকিয়ে দেখতে পেল সেই বিশ্রী হাসি দেওয়া লোকটা এখনো তনয়ার ভেজা শাড়ির দিকে তাকিয়ে আছে। হলদেটে দাঁতের হাসিটাও মারাত্মক বিশ্রী দেখতে। অস্বস্তিতে জেকে বসেছে। তনয়ার এবার নিজেরই গা ঘিন ঘিন করছে। এই গোধূলিতে প্রকৃতির এরূপ রূপে আজ দ্বিতীয়বারের মতো বিরক্ত সে। ভীষণ বিরক্ত। হঠাৎই চোখের সামনে আবছা আলোয় কিছু একটা এগিয়ে দিতে দেখেই ভয় পেয়ে গেল তনয়া। মুখটা উঁচু করে দেখল সেই ছেলেটি উল্টো ঘুরে হাতটা পেছনে করে রেখেছে হাতের ওপর সেই জ্যাকেট। উল্টো ঘুরেই বিরক্তিসূচক শব্দ তুলে বলল, এটা রাখুন মিস। যখন এতটাই অস্বস্তি, তাহলে এরকমভাবে ভেজা শাড়িতে রাস্তায় বেরিয়েছেন কেন? শেষের কথাটা বেশ শক্তপোক্তভাবেই বলল। বিস্ময় তনয়ার মুখ আপনা আপনিই হা হয়ে গেছে। তনয়ার মনে এবার ছোটখাটো একটা প্রশ্নের উকি দিচ্ছে।
ছেলেটা কিভাবে বুঝলো তনয়ার অস্বস্তি হচ্ছে? পরপরই মনে হলো ছেলেটা নিশ্চয়ই তোনাকে লক্ষ্য করেছে, না হলে তো বুঝতে পারার কথা না। ভাবতেই তনয়ার মনে একরাশ ভালো লাগা ছেয়ে গেল, সাথে ভয়ঙ্কর লজ্জা। তার থেকেও বেশি লজ্জা লাগলো এটা ভেবে যে কি করে অচেনা অজানা একটা লোকের থেকে জ্যাকেটটাকে নিবে এবং সেটা আবার ফিরিয়েই বা দিবে কি করে। তনয়া যখন নিজ ভাবনায় বিভোর তখন ছেলেটা আবারও ধমকে বলল, নিচ্ছেন না কেন? ধরুন। লোকটার এরকম আচরণে অবাক হলো তনয়া। তার মনে হচ্ছে যেন লোকটা তার ওপর অধিকার দেখাচ্ছে। সত্যি কি তাই? হয়তো হ্যাঁ, হয়তো তনয়ার তুচ্ছ ভাবনা মাত্র। তনয়ার অস্বস্তি যেন আরো এক ধাপ বেড়ে গেল। শাড়ির আঁচলের এক কোণা হাতের আঙুলে পেঁচিয়ে ঠোঁটে ঠোঁট চেপে এলোমেলো দৃষ্টিতে তাকাল। হলদেটে দাঁতের বিশ্রী হাসি দেওয়া লোকটাকে দেখে ভয় কাটা দিয়ে গেল। ওকে ফাইন, আপনি যেহেতু চাচ্ছেন না তাহলে কি আর করার, বলেই চলে গেল ছেলেটা। তনা কি করবে কিছুই ভেবে পেল না। ছেলেটা একটু এগিয়ে যেতেই তনয়া ছুটে গিয়ে হাত চেপে ধরল ছেলেটার। হাত থেকে এক প্রকার ছিনিয়েই নিল জ্যাকেটটি এবং তৎক্ষণাৎ শরীরে জড়িয়ে নীল কালো রঙের জ্যাকেটটা। ছেলেটা হাসল। উল্টো দিকে ঘুরে থাকায় তনয়া দেখতে পায় না। ঘড়িতে তখন প্রায় সন্ধে 6টা। ড্রয়িং রুমে খবরের কাগজ হাতে নিয়ে বসে আছে তন্ময় আহমেদ। কিছুক্ষণ পর পর চুমুক বসাচ্ছে চায়ের কাপে। রান্নাঘরের টুংটাং শব্দ আসছে, সেসব দিকে কোনো খেয়াল নেই বলা চলে। সকালে সময়ের অভাবে পড়তে না পারা পত্রিকা এবং ধোয়া ওঠানো চায়ের কাপে মনোনিবেশ করেছেন তন্ময় আহমেদ। এই পর্যন্ত 3 কাপ চা শেষ করেছেন তিনি। ঝুম বৃষ্টিতে ধোয়া ওঠানো গরম চা সাথে পত্রিকা, ব্যাপারটা মন্দ না। মিসেস রেহনুমা আহমেদ রাগে গজগজ করতে করতে সামনে এসে দাঁড়ালেন, তবে তন্ময় আহমেদ সেদিকে তাকাল না। তন্ময় আহমেদের এরূপ আচরণে অবাক হল রেহনুমা আহমেদ। পর মুহূর্তেই রক্তিম চোখে তাকিয়ে ধূপধাপ পা ফেলে রান্নাঘরে গিয়ে বেসিনের ওপর একটা স্টিলের বাটি ছুঁড়লে তার শব্দ ড্রয়িংরুম অব্দি পৌঁছাল। তন্ময় আহমেদ চমকে উঠল। আরও চোখে একবার স্ত্রীর রাগান্বিত মুখটা দেখে হাসল, তবে সেটা বুঝতে দিল না, এমন একটা ভাব করে বসে রইল যেন সে ব্যতীত অন্য কেউ নেই। বৃষ্টি কমতে শুরু করেছে। আকাশে কালো মেঘরা ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি থামার পরে আকাশে এক টুকরো শুভ্র মেঘের ভেলা দেখতে পাওয়া তনয়ার কাছে মনে হচ্ছে সুখের। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। কি মিষ্টি সে সুর। সন্ধে হলেও এখনো পুরোপুরি অন্ধকার হয়নি। 6টা বেজে 50-55 হয়তো ঘড়িতে ঠিক সময়টা দেখা যাচ্ছে না। হয়তো বৃষ্টিতে ভিজে খারাপ হয়ে গেছে। তনয়ের জিভ কামড়ে মাথায় চাটি মারল, এখনই বাসায় পৌঁছাতে না পারলে আজ শেষ। বিচলিত হয়ে এদিক ওদিক তাকাতেই চোখাচোখি হয়ে গেল সেই ছেলেটির সাথে। তৎক্ষণাৎ লজ্জার রাও যেন দল বেঁধে ঝেঁকে ধরল তোনাকে। বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ। চারিদিকে শীতল হাওয়া বইছে, তাতে তনয়ার এলোমেলো চুল মুখে এসে পড়েছে কিছুটা। তনয়া বেরিয়ে এসে হাঁটতে শুরু করছে। এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো দূরত্বে তার বাসা। তাই আর কিছু না ভেবেই হাঁটতে লাগল। হঠাৎ কেউ পিছন থেকে উচ্চস্বরে ডাকল, হি ইয়ামিন। তনয়া থামল। মাত্রই বাসস্ট্যান্ডের বাহিরে বেরিয়ে এসেছে, তাই ততটা দূরে নয়, সামনেই থাকায় স্পষ্ট শুনতে পেল। তাই পিছনে তাকিয়ে দেখতে পেল একটা ছেলে ছাতা হাতে এগিয়ে আসছে। মুখে হাসি। ছেলেটাকে দেখে মনে হচ্ছে তনয়ার থেকে বয়সে বেশ বড়ই হবে। ছেলেটা একটু এগিয়ে এসে দাঁড়াল। তখনই সেই ছেলেটিও বেরিয়ে এলো। দুজনে দুজনকে জড়িয়ে ধরল। এবারেও মুখ দেখতে পেল না তনয়া। ছাতা হাতে দাঁড়ানো ছেলেটা বলল, যাক, শেষ পর্যন্ত এদিকটায় আসলি তাহলে। আম্মু তো বারবার করে বলে দিয়েছে আর যে আমিনকে নিয়ে তবে আসবি। ভাগ্যিস আজ বৃষ্টি হলো আর তুইও আটকে গেলি। হা হা হা। আচ্ছা, এবার চল বাসায় যাই, বলে দুজনেই চলে গেল। তনয়া কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে তাদের চলে যেতে দেখে নিজে উল্টো ঘুরে চলে গেল। নিচু স্বরে বলল,
ইয়ামিন গালে রক্তিম আভা ফুটে উঠল। তখন তার কথা মনে পড়তেই লজ্জায় মিয়ে গেল যখন জ্যাকেটটা নেবার সময় তনয়ের হাত ইয়ামিনের হাতের সাথে স্পর্শ করে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় বিস্ময় লজ্জায় চোখ তুলে তাকাতে পারেনি তনয়া। তনয়া নিজের ভাবনায় এতটাই বিভোর ছিল যে কেউ একজন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তা বুঝতেই পারল না। সে গুনগুনিয়ে সুর তুলল, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। সন্ধে 7টা বেজে 15 মিনিট। কলিং বেলের শব্দ হতেই বসা থেকে উঠে দাঁড়ালেন তন্ময় আহমেদ। আর চোখে একবার রেহনুমা আহমেদের দিকে তাকালেন। তিনি নির্বিকার ভঙ্গিতে বসে আছে, কিছু বললেন না। তন্ময় আহমেদ দরজা খুলে দিতেই দেখলেন একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় আহমেদকে দেখে মুচকি হেসে ডান হাতটা দিয়ে কান ধরে দাঁড়িয়ে মুখটা ছোট করে বলল, সরি বাবা, আর কখনো হবে না। তন্ময় আহমেদ হেসে আলতো হাতে মেয়েকে জড়িয়ে ধরল। ড্রয়িং রুমে একবার উকি দিয়ে দেখে বলল, আবহাওয়া ভীষণ ভয়ঙ্কর তনুমা, যখন তখন ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিবে, তার আগে ভিতরে এসো। বলেই হাসলেন তন্ময় আহমেদ। সাথে তনু উচ্চস্বরে হেসে উঠল। মিসেস রেহনুমা আহমেদ এতক্ষণ চুপটি করে বসেছিলেন। বাবা মেয়ের হাসির শব্দে ঘুরে ভ্রু কুঁচকে তাকাতেই থতমত খেয়ে গেলেন তন্ময় আহমেদ। খানিক হাসার চেষ্টা করেও ব্যর্থ হল তন্ময় আহমেদ। তনয়ের হাত ধরে ভিতরে এসে দরজাটা লক করে দিলেন। তনয়া রেহনুমা আহমেদের সামনে দাঁড়িয়ে ছলছল চোখে তাকিয়ে কিছু বলার আগেই রেহনুমা আহমেদ ধূপধাপ পা ফেলে রান্নাঘরে চলে গেল। তনয়া একবার বাবার দিকে তাকাতেই তন্ময় আহমেদ অসহায় চোখে তাকাল। রেহনুমা আহমেদ দুই হাতে খিচুড়ি আর মাংসের বাটিটা টেবিলের ওপর রেখে পেছনে ঘুরে দাঁড়াতেই একটা হাত তার হাতে আবদ্ধ অনুভব করে তিনি মুখ তুলে তাকালেন। মুহূর্তেই যেন বুকের ভেতর কেমন তোলপাড় শুরু হয়ে গেছে। তনয়া ইতিমধ্যেই হেঁটকি তুলে কাঁদতে শুরু করেছে। চাঁদ মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তনয়া কাঁদতে কাঁদতেই রেহনুমা আহমেদকে জড়িয়ে ধরল, কিন্তু কিছুই বলতে পারল না। অনেক কষ্টে শুধু এতটুকুই উচ্চারণ করল নিচু স্বরে, আর কখনো এমন হবে না আম্মু, সরি। ভেঙে ভেঙে এতটুকু কথা বলতেও তনয়ের গলা কাঁপছে, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। রেহনুমা আহমেদ খেয়াল করলেন, তবে কিছু বললেন না। চোখের কোণে আসা জলটুকু মুছে নিল তনয়ের আড়ালে। মুখে কপট রাগ ধরে রাখার চেষ্টা করলেন। কি আশ্চর্য, মেয়ের ওপর বিন্দুমাত্র রাগ করতে পারছে না। তবুও গম্ভীর মুখেই তোনাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরত্ব রেখে দাঁড়াল। ভারী গলায় বলল, আমাকে আর কিছু বলতে হবে না। তোমাদের বাবা মেয়ের যা ইচ্ছে কর, আমি তো শুনতে চাইছি না। কালই চলে যাব আমি বাবার বাসায়, তখন তো আর কেউ কিছু বলবে না। তন্ময় আহমেদ চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। বিয়ের 25 বছর হতে চলল, কিন্তু রেহনুমা আহমেদের পান থেকে চুন খসতেই বাবার বাড়ি চলে যাব বলার স্বভাব গেল না। ব্যাপারটা ভীষণ বিরক্তিকর। মেয়েরা এত বড় হয়ে যাচ্ছে, তবুও মেয়ের মায়ের বাচ্চামো এখানে রয়ে গেছে, কি অদ্ভুত। তবে রেহনুমা আহমেদ যে আর রেগে নেই এটা বেশ ভালোই বুঝতে পারলেন তন্ময় আহমেদ, তবু চুপ করে রইল। তখনই একটি মেয়ে ঝড়ের মতো এসে বলল, তুমি তোমার বাবার বাসায় যাচ্ছ, যাও। আমি বাবাকে রেখে কোথাও যাচ্ছি না। এই যেন কোনো সহজ স্বীকারোক্তি। রেহনুমা আহমেদ ভ্রু কুঁচকে তাকাল। শ্যামবর্ণের ফিনফিনে শরীরের কালো রঙের ফ্রক পরা একটি মেয়ে, কোমর অবধি চুলগুলো একপাশে বিনুনি করা, চোখে চশমা, মুখে হাসি। রেহনুমা আহমেদের কাছে মেয়ের হাসিমাখা মুখটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বলে মনে হয়। তবে এখন সেটা মনে হচ্ছে না, বরং তার কোনো একটা অজানা কারণে রাগ হচ্ছে না। ঠিক অজানা নয়, এটা নিশ্চয়ই রাগ করার মতোই কারণ। তনয়া এবং তন্নি দুজনেই বাবা ভক্ত। বাবাকে ছাড়া যেন কিচ্ছু বোঝে না। কেন? মেয়েদের অতিরিক্ত ভালোবাসাটুকু কেন তন্ময় আহমেদ একা পাবে, সে কেন নয়? মেয়ে দুটো তো তারও। সে যথেষ্ট ভালোবাসে তাদের, তারপরে মেয়ে দুটো কেন যেন তাদের বাবাকেই বেশি ভালোবাসে। এটা হিংসে করার মতো না হলেও এটা সত্য, এবং চূড়ান্ত সত্য যে এ ব্যাপারে তিনি হিংসুটে, বড্ড বেশি হিংসুটে। তন্নি তনয়ার কানের কাছে মুখ এনে কিছু একটা বলল। তনয়ার মা শুনতে পেল না।
তবে তাকে দেখলেই বোঝা যাচ্ছে সে শুনতে ইচ্ছুক। তন্নি একই ভঙ্গিতে বাবাকেও কিছু একটা বলল। তন্ময় আহমেদ হাসলেন, মেয়েকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল, পাকা বুড়ি আমার। তন্নি ও দুহাতে বাবাকে জড়িয়ে ধরে খিলখিল করে হাসল। তন্ময় আহমেদ এক হাত বাড়িয়ে দিতেই তনয়ার সঙ্গেই ছুটে এসে জাপটে ধরল। রেহনুমা আহমেদ ছলছল নয়নে তাকালো। বাবা মেয়ের ভালোবাসার মুহূর্তটাকে দেখার মতো এত সুন্দর মুহূর্ত হয়তো আর কিছুতে নেই। বরাবরের মতো এটা আনন্দদায়ক হলেও আজ তার ব্যতিক্রম হয়েছে। আজ রেহনুমা আহমেদের চোখে জল, তবে অভিমানের। সব সময়ের মতোই কাজের প্রেসারে তন্ময় আহমেদ মেয়েদের সময় দিতে পারে না। ছোটবেলা থেকেই রেহনুমা আহমেদ একাই মেয়েদের বড় করেছে বলা যায়। নিজের সবটুকু ভালোবাসা আদর মেয়েদের উজাড় করে দিয়েছে, অথচ মেয়ে দুটো পুরোটাই বাবা ভক্ত। এটা সম্ভব কিন্তু কিভাবে? রেহনুমা আহমেদের ব্যাপারটা বুঝতে পেরে বাবা মেয়ে তিনজনই উচ্চস্বরে হাসল এবং তনয়া তন্নি দুজনেই দুদিক থেকেই এসে জড়িয়ে ধরল। মুহূর্তেই যেন তার সকল মান অভিমান সব ছুটে পালিয়ে গেল। মুখে ফুটে উঠল এক ছিলতে হাসি। কলিং বেলের শব্দ হতেই কপাল কুঁচকালেন মিসেস পারুল। আশেপাশে কাউকে দেখতে পেল না। একই শব্দে দ্বিতীয়বার বেল বাজতেই তিনি উচ্চস্বরে ডাকল, লাবণ্য, এই লাবণ্য, দরজাটা খুলে দে। কি আশ্চর্য, এ সময় মেয়েটাকে ডেকে পাওয়া যায় না। তৃতীয়বার বেল বাজতেই গ্যাসটা বন্ধ করে পাশে রাখা এক টুকরো কাপড়ে হাত মুছে নিজেই চলল দরজা খুলে দিতে। ওপাশে দুজন ছেলেকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। পারুল মুখে গম্ভীর্যতা রেখে একটি ছেলেকে ইশারা করে বলল, লাবিব, ওকে বলে দে এখানে কারো ফুপু টুফু কেউ থাকে না, ও যেন চলে যায়। ইয়ামিন হালকা হাসল, তারপর একটু মন খারাপের অভিনয় করে বলল, সত্যি চলে যাব? ইয়ামিনের সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই ইয়ামিনের ফুপ্পি জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। ছলছল চোখে ইয়ামিনের গালে হাত রেখে বলল, আমার কথা কি একবারও মনে পড়ে না? ফুপিকে এতটা পর করে দিয়েছিস যে এতগুলো বছরে একবারও এ বাড়িতে আসলি না। আমি ও বাড়িটাই না গেলে তো তোকে দেখতেও পাই না। ইয়ামিন মুচকি হেসে বলল, আমি তো তোমার সাথে ফোনে কথা বলি, তাহলে কাঁদছ কেন? পারুল জবাব দিল না, ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করল, ছোটবেলা থেকে আমার কোলে চড়ে বড় হয়েছিস, 2 বছর অবধি তো সারাক্ষণ চোখে হারাতিস, এমনকি ভাবির কাছেও বেশি থাকতিস না, আর এখন একেবারেই ভুলে গেছিস? ইয়ামিন চুপ করে রইল, কিচ্ছু বলার মতো খুঁজে পেল না। মিসেস পারুলও চুপ করে জড়িয়ে ধরে রইল। অনেকের চেহারা বাবা মায়ের সঙ্গে মিললেও ইয়ামিনের মুখের আদল ওর দাদুর সঙ্গে মেলে। ভাইয়ের ছেলের মুখটা বাবার সঙ্গে মিল পাওয়ার ব্যাপারটা আলাদা একটা আনন্দ দেয় পারুলের কাছে। দেখে মনে হয় যেন সে তার বাবাকে দেখছে, তাই ইয়ামিনের আদরটুকুও বেশি। তখনই পাশ থেকে লাবিব বলে উঠল, আম্মু, এটা কিন্তু ঠিক না, সব আদর তোমার ভাইয়ের ছেলেকে দিয়ে দিচ্ছ, আর আমি যে তোমার নিজের ছেলে এটাই ভুলে গেছ। ইয়ামিন লাবিবের পিঠে হালকা করে থাপ্পড় মেরে বলল, বড়রা যখন কথা বলে তখন ছোটদের কথা বলতে নেই, জানিস না? লাবিব মুখটাকে বাঁকিয়ে উত্তর দিল, মাত্র 2 বছর বড়, এটা কোনো ব্যাপার না। ইয়ামিন চোখ ছোট ছোট করে তাকিয়ে শিক্ষকের মতো করে বলল, 2 বছর মানে বুঝিস? 1 বছরে 365 দিন হয়, তাহলে 2 বছরে কতগুলো দিন? মাস, ঘন্টা, মিনিট, সেকেন্ড হয় জানিস? লাবিব দাঁত কিরমির করে তাকাল। মিসেস পারুল এসে বলল, চল ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। তনয়া জ্যাকেটকে বেগুনিতে শুকাতে দিল। বাসায় আসার আগেই জ্যাকেটটা শাড়ির আঁচলে ঢেকে রেখেছিল, ভাগ্য ভালো ছিল তাই কি খেয়াল করেনি। যদিও এখন রাত হয়ে গেছে, তবুও বেগুনিতে রেখে দিল, পানি যতটুকু ছিল সব ওখানেই পড়বে। তোনাদের ফ্ল্যাটে 4টা রুম, একটাতে তনয়া এবং বাকি দুটোতে তন্নি এবং বাবা মা থাকে, আর একটা এমনি খালি পড়ে থাকে। তনয়া অনার্সের শেষ বর্ষের স্টুডেন্ট। তনয়ার বাবা তন্ময় আহমেদ ব্যাংকে চাকরি করেন। মধ্যবিত্ত পরিবারের জন্য এটুকুই যথেষ্ট। তনয়া আরশিতে, আয়না, দর্পণ, নিজেকে একবার দেখে নিল, গালে লালাবো আভা ফুটে উঠেছে। যখনই ইয়ামিন নামক লোকটার কথা মনে পড়ে তখনই ভীষণ লজ্জা লাগে।
অদ্ভুত ব্যাপার স্যাপার, মাত্র কয়েক ঘন্টা আগে দেখা লোকটাকে নিয়ে যত সব উল্টো পাল্টা কথা মাথায় ঘুরছে আর লজ্জায় মিয়ে যাচ্ছে। কেন যেন লোকটাকে ভুলতে পারছে না। শুধু তাই নয়, ইয়ামিন নামক লোকটাকে দেখতে ইচ্ছে করছে, তার গলার স্বর শুনতে ইচ্ছে করছে। মাস্কের আড়ালে মুখ না দেখলেও চোখ দুটি দেখেছিল কি মায়াভরা দৃষ্টি। সৃষ্টিকর্তা যেন পৃথিবী সমান মায়া ঢেলে দিয়েছে ওই চোখে মুখে। মুহূর্তেই তনয়া অনুভব করছে তার কান গরম হতে শুরু করেছে ওই চোখ লোকটার কথা, এবং হাতে হাত স্পর্শ করার সময়টা মনে পড়তেই তনয়ার হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাচ্ছে। এই বুঝি কম্পমান হৃৎপিণ্ডটা থেমে গেল, জীবনটা বুঝি এখানেই শেষ। নতুন নতুন অনুভূতিগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া লোকটাকে বুঝি আর দেখা হলো না। সে রাতে আর ঘুম হলো না তনয়ার। তীব্র লজ্জা, অস্বস্তি এবং মন খারাপের সাথে কাটল সারাটা রাত। এক ফোঁটাও ঘুম ধরা দিল না চোখে। নিঘুম কাটল। সেদিনের পর প্রায় মাস দুয়েক সময় পেরিয়ে গেছে। সবকিছু আবার আগের মতোই চলছে, তবে তনয়া আবার সেই পুরনো তনয়া হতে পারল না। এই তনয়া পুরোপুরি পাল্টে গেছে। ইয়ামিন নামক মানুষটাকে দেখার জন্য ছটফট করে সারাক্ষণ। মন খারাপ যেন এখন তার প্রতিদিনের সঙ্গী। কিছুদিন আগে পর্যন্ত তনয়ার কাছে এসব কিছুর কারণ সম্পূর্ণ অজানা এবং অস্পষ্ট ছিল। তবে এখন আর সে কোনো প্রকার ধোঁয়াশার মধ্যে নেই, সবটা এখন সম্পূর্ণ স্পষ্ট তনয়ার কাছে। আজ থেকে প্রায় সপ্তাহ খানিক আগে তনয়ার ড্রয়িং রুমে বসে আছে। দৃষ্টি ল্যাপটপে স্থির মনোযোগ সহকারে কিছু একটা করেছ। কপালে ভাঁজ, মুখে গম্ভীরতার ছাপ। পাশেই রেহনুমা আহমেদ তন্নির মাথায় তেল লাগাচ্ছে। তন্নি এদিক ওদিক মাথা দোলাচ্ছে আর রেহনুমা আহমেদ রক্তিম চোখে তাকাচ্ছে। তখনই কলিং বেল বেজে উঠল। তনয়া একবার সেদিকে তাকিয়ে আবার ল্যাপটপে দৃষ্টি রেখে বলল, এই তন্নি, যা তো দরজাটা খুলে দে। তন্নি বোনের দিকে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে টেলিভিশনে চোখ রেখে বলল, পারবো না, তুমি যাও। তনয়া রাগী চোখে তাকালো, ইচ্ছে করছে তন্নিকে একটা চড় মেরে দিতে। মেয়েটা ভীষণ অবাধ্য হয়ে গেছে, একটা কথা শোনে না। মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল। নিজের প্রতি রাগ হচ্ছে এই সামান্য একটা কারণে সে তন্নিকে থাপ্পড় মারতে চেয়েছে। আজকাল তনয়ার সাথে কি হচ্ছে সে নিজেই বুঝতে পারে না। একটুতেই অযথা রাগারাগি চেঁচামেচি করে, কেমন যেন খিটখিটে স্বভাবের হয়ে গেছে। সবকিছু কেমন বিষাদময় এবং বিরক্তিকর লাগে। দ্বিতীয়বারের মতো কলিং বেল বেজে উঠতেই তনয়া একরাশ বিরক্ত হয়ে ধূপধাপ পা ফেলে এগিয়ে গেল। গেট খুলতেই একটি বাচ্চা মেয়ে লাফিয়ে তনয়ার কোলে উঠে গেল। তনয়া অবাক হলো, বাচ্চাটি তনয়ার গালে শব্দ করে চুমু খেল। তনয়ার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি মিমি। তনয়ার ঘোর কাটল। মুচকি হেসে বলল, আমিও তোমাকে অনেক বেশি মিস করেছি আম্মু। বাচ্চাটা খিলখিল করে হাসল। তনয়া বাচ্চাটিকে কোলে নিয়ে একটি মেয়েকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো রুমি আপু? মেয়েটি হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? তনয়া উত্তর দিল না, বরং উল্টো প্রশ্ন করল, তোমরা একা কেন, ভাইয়া আসেনি? রুমি ভিতরে ঢুকে বলল, তোর ভাইয়া সন্ধেবেলা আসবে, কি একটা কাজ পড়ে গেছে। তনয়া রুমি নামের মেয়েটির দিকে অপলক তাকিয়ে রইল। এই মেয়েটিকে সে বেশ পছন্দ করে। সম্পর্কে মেয়েটি তার একমাত্র মামাতো বোন। আজ থেকে প্রায় 9 বছর আগে ভার্সিটিতে পড়াকালীন একটা বাজে ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। ছেলেটির সাথে ঘর ছেড়েছে, বাবা মাকে ছেড়ে পাড়ি দিয়েছে এক অজানা অচেনা শহরে। প্রথম প্রথম তাদের সুখের অভাব ছিল না, তবে সে সুখ সহ্য হয়নি। কপালে মাস ছয়েক বেশ ভালোই চলছিল। বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় যতটুকু টাকা এবং গয়না নিয়েছিল তাতে কিছুদিন চললেও এরপরে আর হাতে কিছুই ছিল না সেভাবে। এরপরে রোজ দুজনের মধ্যে ঝগড়াঝাটি হতো। রুমি তবুও মানিয়ে নেবার চেষ্টা করেছিল, কিন্তু পরিশেষে আশার ঘরে শূন্য। মাঝে মাঝেই ছেলেটি রুমির গায়ে হাত তোলে। এতেই শেষ নয়, সে রাতে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল। বস্তিতে কমন ওয়াশরুম ছিল, যদিও সবার রুমে একটা করে ওয়াশরুম ছিল, তবুও একটা এক্সট্রা ওয়াশরুম আর কমন রান্নাঘর ছিল। মানে 2-3 ঘরের মানুষ একটা রান্নাঘরে রান্না করে। রুমি কখনোই কমন ওয়াশরুম ব্যবহার করত না। তবে সেদিন রাতের রান্না শেষ করে ঘরে এসে খাটের ওপর বসল।
প্রচণ্ড গরম অনুভব করায় ওয়াশরুমের দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজাটা বন্ধ থাকায় উপায় না পেয়ে রুমি টাওয়াল হাতে বাইরে এসে কলঘর থেকে চোখে মুখে পানি দিল। টাওয়ালের এক পাশ ভিজিয়ে মুখ মুছে ঘরে ঢুকল। ঘরটা অন্ধকার, রাত তখন 9:30 কিংবা 10টা হবে। খাটের ওপর কোনো ছায়ামূর্তির অবয়ব স্পষ্ট। রুমি অবাক হলো। সাধারণত রুমির বর এ সময় আসে না, সে আসে মাঝরাতে টলতে টলতে এসে রুমির সাথে ঝগড়াঝাটি চেঁচামেচি করে। রুমির বাবার সচ্ছল অবস্থা, তাই রুমিকে বাবার কাছ থেকে টাকা নিয়ে আসতে বলে। রুমি বাবার কাছ থেকে টাকা চাইবে না বললে মারধর করে। রুমির ভয় হলো, সে দ্রুত লাইট অন করে বলল, কে ওখানে? লোকটা জবাব দিল না, উল্টো রুমির দিকে এগিয়ে আসল। রুমির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই রাতে একটা অপরিচিত লোক তার ঘরে, ব্যাপারটা মোটেও ভালো না। এত রাতে একটা মেয়ের ঘরে অপরিচিত লোকের আগমন মানেই কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। আর আজকাল তো এমন অনেক ঘটনা চারপাশে ঘটে, এটা অহরহ ব্যাপার। তবে যার জীবনে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে, তার জীবনটা এই রাতের অন্ধকারের মতোই অন্ধকারে বিলীন হয়ে যায়। লোকটা এগিয়ে এসেই রুমির হাত চেপে ধরে বিশ্রীভাবে হাসল। রুমি থরথর করে কাঁপছে, ছোটাছুটি করছে, চিৎকার করছে, কিন্তু কেউ এগিয়ে এলো না। হয়তো কেউ শুনতে পাচ্ছে না, কিংবা শুনেও ইচ্ছে করে আসছে না। এরকম মাঝে মধ্যেই হয়। রুমির বর মাঝরাতে রুমিকে মারধর করে, হয়তো সেরকম কিছু ভেবে আজও এলো না। আর এমনিতেও এসব ঝামেলায় কেউ জড়াতে চায় না। এরা শুরু থেকে শেষ পর্যন্ত সবটা দেখবে, কেউ বা আবার দুফোঁটা চোখের জল ফেলবে, তবুও কেউ এগিয়ে এসে বাঁচাবে না। একটা সময় ধস্তাধস্তি শুরু হয়। রুমি পিছিয়ে গিয়ে দেওয়ালে ঠেকে গেল। আর কোথাও যাওয়ার জায়গা নেই। রুমি দরজার পাশে একটা শক্ত কাঠ নিয়ে লোকটার মাথায় বাড়ি দিল। এ ধরনের কাঠ এরকম বাড়িতেই বেশি দেখা যায়। দরজার ছিটকিনি লাগিয়ে ভেতর থেকে এটা আড়াআড়িভাবে দেওয়া হয় কোনো একটা কারণে। লোকটা দুপা পিছিয়ে গেল, মাথায় হাত রেখে। রুমি সুযোগ বুঝে আরও একবার মেরে দিল। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। হাতের শক্ত কাঠ দিয়ে তৃতীয়বারের মতো বাড়ি মেরে ছুটে এসে রাস্তায় পড়ল। শক্ত কাঠ দিয়ে মারায় লোকটার মাথা থেকে গলগল করে রক্ত বেরিয়ে জ্ঞান হারালো। কিছুক্ষণের মধ্যেই ব্যাপারটা ছড়িয়ে গেল পুরো কলোনিতে। পুলিশ এসে লোকটাকে হসপিটালে নিয়ে যায়। রুমিকে ওখানের দুজন মহিলা ধরে পানি খাইয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। রুমির তখনও কোনো খেয়াল নেই কি হচ্ছে, সে শুধু তখনকার কথা ভেবে যাচ্ছে। পরদিন লোকটার থেকে জানা গেল রুমির স্বামী টাকার জন্য রুমিকে ওই লোকটার হাতে তুলে দিয়েছে। রুমির পুরো দুনিয়া ঘুরতে লাগল। সে জানে লোকটার টাকার লোভ, তবে তার যে এতটা এটা জানা ছিল না। পুলিশ রুমির বাবা মাকে খবর দিল, রুমির বরকেও খুঁজে বের করল। সে স্বীকারোক্তি দিল টাকার জন্য রুমির সাথে ভালোবাসার নাটক করেছে। ভেবেছিল রুমিকে অত্যাচার করলে হয়তো রুমি বাবার কাছ থেকে টাকা নিয়ে আসবে। যখন সেটা হলো না, তখন এই লোকটার কাছে তুলে দিয়েছে। রুমির বরকে পুলিশ নিয়ে গেল। রুমি তখনও নির্বাক। বছর খানিকের মাথায় রুমির পরিবার ওই ছেলেটার সাথে ডিভোর্স করিয়ে আবার বিয়ে দিল। সেখানে রুমির সবকিছু ভুলে মানিয়ে নিতে কষ্ট হয়েছিল, তবে সময়ের সাথে সাথে সবটা ঠিকও হয়ে গিয়েছিল। নতুন করে ভালোবাসতে শিখেছিল। কে বলে দ্বিতীয়বার ভালোবাসা যায় না? দ্বিতীয়বারও ভালোবাসা যায়, হয়তো প্রথম ভালোবাসার মানুষটাকে কখনো ভোলা যায় না, বা তার জায়গাটা অন্য কাউকে দেওয়া যায় না, তবে দ্বিতীয় জনকে তার মতো করে ভালোবাসা যায়। তাকে নিজের অভ্যেসে পরিণত করা যায়। আর প্রিয়জনই তো প্রয়োজন হয়, তাই নয় কি? তনয়া দীর্ঘশ্বাস ফেলল। সেসব দিন এখন অতীত। তন্নি তখন খুবই ছোট। তনয়া তখন নবম শ্রেণীর শিক্ষার্থী, তাই পুরোপুরি না শুনলেও যতটা শুনেছে ততটাই মনে আছে। তার রুমি আপু সুখে আছে, এটাই তার জন্য যথেষ্ট। তবুও মাঝে মাঝে জানতে ইচ্ছে করে, যেই লোকটা তাকে এত কষ্ট দিয়েছে, যাকে ভালোবেসে এত কিছু সহ্য করেছে, তাকে কি একবারও মনে পড়ে না আদৌ কি ভুলতে পেরেছে মানুষ রূপী শয়তানটাকে? তনয়ার হঠাৎ করেই কান্না পেল। ঠোঁট কামড়ে কান্না আটকাতে চেষ্টা করল, ডান হাত দিয়ে বাম হাতটা চেপে ধরল, নখ বসে গেল। হঠাৎ করেই ইয়ামিন নামক লোকটার জন্য কান্না পেল। ইচ্ছে করছে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদবে। ইয়ামিন তার চোখের জল মুছে দিয়ে নিজের সাথে জড়িয়ে রাখবে। তনয়া তবুও কাঁদবে। একদিকে কষ্ট পেয়ে কাঁদবে, অন্যদিকে ইয়ামিনের নিজের সাথে জড়িয়ে নেওয়ায় নিজেকে সব থেকে সুখী মানুষ হিসেবে মনে করবে। তনয়া সুখ ব্যথায় কাঁদবে, তবুও কাঁদবে। কিন্তু হায়, সেই লোকটা কোথায়? এভাবে তোনাকে মায়ের জড়িয়ে কোথায় আছে সেই সুদর্শন পুরুষ? সে কি জানে তাকে একটি মেয়ে ভীষণ ভালোবাসে?
ভীষণ। তনয়ার মাথায় প্রশ্নেরা জট পাকিয়ে দিচ্ছে। প্রথম দেখায় কি কাউকে ভালোবাসা যায়? তার জন্য মনের কোথায় হাজারো অনুভূতির সৃষ্টি হয়? তাকে এক নজর দেখার জন্য এভাবে ছটফট করে অবাধ্য মন? গোধূলির আলো আধারের খেলা। শুভ্র মেঘের ভেলা ভাসানো দূরের ওই নীল আকাশে ঈষৎ কমলা রঙের ধারণ করেছে। দিনের শেষে রাতের অন্ধকারের আগমনী সময়। আজান পড়বে হয়তো কিছুক্ষণ পর। তনয়ার 6তলা বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে, মৃদু হাওয়ায় উড়তে লাগলো তনয়ার মাথা ভর্তি ঘন কালো চুল। মন খারাপের সময়টা তার বরাবরই একা কিংবা ছাদে এসেই কাটায়। তনয়ার ধারণা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজেকে একা সঙ্গীহীন ভাবার মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। নিজেকে মুক্ত পাখির মতো মনে হয়। মুক্ত পাখিদের কোনো নীড় থাকে না, ঘরে ফিরে যাবার বাধ্যকতা থাকে না, তারা স্বাধীন, যেখানে ইচ্ছে সেখানেই হাঁপিয়ে ওঠা সময়টুকু কাটিয়ে দেবে। অতঃপর আবার শুরু হয় নতুন উদ্যমে অচেনা অজানা গন্তব্যের যাত্রা শুরু। তনয়ার ইচ্ছে করে মুক্ত পাখি হতে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দুহাত তুলে দমকা হাওয়ায় নিজেকে বিলীন করে দিতে। ছোট্ট ট্রেতে করে 2 কাপ কফি নিয়ে এলো রুমি, তনয়ার দিকে একটা কাপ বাড়িয়ে দিতে তনয়া মৃদু হেসে হাতে তুলে নিল। রুমি প্রশ্ন করল, বললি না তো কেমন হয়েছে? তনয়া মৃদু হাসল। ঠোঁটের কোণে ফুটবল হাসির রেখা টেনে বলল, ভালো। মন খারাপ? তনয়া জবাব দিল না। দৃষ্টি নিক্ষেপ করল এক ঝাঁক পায়রাগুলির ডানা মেলে উড়ে বেরিয়ে নিজ গন্তব্যে ফিরে আসার লক্ষ্যে। রুমি নামের মেয়েটা তনয়ার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে এক ভয়ঙ্কর প্রশ্ন করে বসল তোনাকে, ভালোবাসিস কাউকে? তনয়ার মনে হলো এর থেকে হয়তো আর কোনো কঠিন প্রশ্ন হতে পারে না। এই প্রশ্নের কোনো উত্তর জানা নেই তনয়ার। তনয়া ছলছলে চোখে তাকালো। রুমি একই ভঙ্গিতে জিজ্ঞেস করল, কি রে, বলবি না আমায়? এতটাই বড় হয়ে গেছিস যে আপুকেও বলা যায় না এভাবে মন খারাপ করে ঘুরে বেড়াতে হয়? তনয়া ঝাপসা টলমলে ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, ভালোবাসায় কি খুব বেশি কষ্ট রুমি আপু? রুমি দীর্ঘশ্বাস ফেলল। এরকম একটা সময় তার জীবনেও ছিল। সময়টা তখন আবেগে ভাসিয়ে নিয়ে যাওয়ার ছিল। ঠিক ভুল বিচার করার মতো ব্যাপারটা তার মাথায় আসেনি। তাই তো সবথেকে বড় ভুলটা করে বসেছে যখন নিজের কেরিয়ার গোছানোর মতো গুরুত্বপূর্ণ সময়টাকে আবেগে ভাসিয়েছেন। রুমি এসব কথা নিজের মধ্যে চেপে রাখল। এগুলো বলার মতো কোনো কথা হতে পারে না। সে চায় তার অতীতটাকে পুরোপুরি ভুলে যেতে, কিন্তু চাইলেই কি সব অতীত ভুলে থাকা যায়? তবুও ভুলতে চেষ্টা করতে হয়, সব অতীত সুখকর হয় না। রুমি তনয়ার দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। কোমল গলায় বলল, ভালোবাসার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম হয়। সকলের অনুভূতি এক হয় না। তবুও তারা ভালোবাসে। আবার কেউ কেউ ভালো লাগাটাকে ভালোবাসা ভেবে ভুল করে ফেলে। ভালোবাসা যেমন সুন্দর তেমনই পৃথিবী অদ্ভুত, এবং এই অদ্ভুত পৃথিবীর মানুষগুলোর অনুভূতিগুলোরও অদ্ভুত। তনয়া নিশ্চুপ। এত এত সহজ কথাগুলো তার কাছে শক্ত পাথরের মতো মনে হচ্ছে। ভারী শক্ত পাথরের মতো কথাগুলো তনয়ার কোমল মনকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তনয়া কাঁদো কাঁদো মুখ করে বলল, কাউকে এক দেখায় কি ভালোবাসা যায়? তাকে না দেখেও প্রতি মুহূর্তে অনুভব করা যায়। তাকে নিয়ে রোজ রোজ স্বপ্ন দেখা যায়। তাকে এক নজর না দেখলে দম বন্ধ লাগে, তার সাথে একটু কথা বলার জন্য চাতক পাখির ন্যায় ছটফট করে অবাধ্য মন। তার কথা ভেবে পাগল পাগল মনে হয় নিজেকে। তাকে কোনোদিন নিজের করে পাবে না, হয়তো আর কোনোদিন দেখাও হবে না, এটা জেনে ওই লোকটা যেন ভালো থাকে, সুখে থাকে, এটুকু প্রার্থনা করা যায়। এগুলো কি ভালোবাসা নয়, নাকি কেবলই ক্ষণিকের মোহমাত্র? রুমি মুচকি মুচকি হাসতে লাগল। তনোয়ার বোধগম্য হল না সে তার রুমি আপুর হাসি দেখতে ব্যস্ত। ঈষৎ মেয়েটার আঁকা বাঁকা দাঁতের হাসিটা কি সুন্দর, ভীষণ সুন্দর। রুমি তনয়ার দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হেসে মৃদুস্বরে বলল, আমাদের তনুরানীও কিনা শেষ পর্যন্ত ভালোবাসা নামক মায়াজালে আটকে গেল। কোনো এক রাজকুমারের গভীর প্রেমে মত্ত হল।
মাগরিবের আজান শুরু হয়েছে। তনয়া মাথার ওপর ওড়নাটা টেনে টুনে ছুটে ছাদ থেকে নেমে এলো। ঘোলাটে টলমলে চোখের কোণ ঘেঁষে বেরিয়ে এলো অশ্রুজল। তনয়া সেই রাজকুমারকে ভালোবাসে ভাবতেই কান গরম হয়ে এলো। নিশ্চয়ই গালে লালাবো আভা ছড়িয়েছে। দুহাতে মুখ ঢাকল, তবে অবাক ব্যাপার হচ্ছে কোনো একটা কারণে তনয়া কেঁদেই চলেছে। এতেই থামবার নয়, তনয়া এরপর হাউমাউ করে কাঁদবে। কাঁদতে কাঁদতে সমুদ্র বানিয়ে ফেলার সিদ্ধান্ত নিল এবং সেই সমুদ্রে ইয়ামিন নামক শ্যামবর্ণের রাজকুমার ভুসভুস করে হাবুডুবু খাবে। সবসময়ের মতো আজও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তনয়া। যেদিন থেকে তনয় উপলব্ধি করেছে সেই ইয়ামিনকে ভালোবাসে, তারপর থেকে প্রায় এখানে এসেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় তোনাকে। এত এত মানুষের ভিড়ে কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা করেও ব্যর্থ সে। তনয়া চোখের জলটুকু মুছে নিয়ে হাঁটতে লাগল। এই মেয়েটার মধ্যে বিরক্ত হওয়ার বিন্দুমাত্রা ছিটেফোঁটা নেই। সে আসে তার মনের কোথায় অনুভূতি সৃষ্টি করা লোকটাকে খুঁজতে, তবে প্রতিবারই নিরাশ হয়ে ফিরতে হয়। সকলের আড়ালে চোখের জল মুছে মুচকি হেসে চলে যাবে, অতঃপর আবার একই কাজ করবে। তবুও বিরক্তির ছিটেফোঁটা তাকে স্পর্শ করে না। সে অপেক্ষা করে দীর্ঘ অপেক্ষা, তবে এই অপেক্ষার সমাপ্তি ঘটে না। এখান থেকে প্রায় কিছুটা দূরেই একটা গানের স্কুল। তনয়া ছোটবেলা থেকে এখানেই গান শিখেছে, এখনো শিখে, তবে তার পাশাপাশি নিজেও শেখায়। সেদিনও তাই করেছিল, তবে একটু লেট হওয়াতে বৃষ্টির কবলে পড়তে হয়েছে তাকে এবং সেখান থেকেই মন কেমন করা অসুখের পাল্লায় পড়ে গেল সে। তনয়া দীর্ঘশ্বাস ফেলল, মন কেমন করা অসুখে সে প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে, দগ্ধ হচ্ছে সে। ঈশ্বর, সে গধূলির আলো আধারে সন্ধেটা যদি তার জীবনে না আসতো তাহলেই হয়তো ভালো হতো। রাতের অন্ধকার শেষে দেখা মিলল এক নতুন সূর্যোদয়ের। ঘন কুয়াশার মতো ঘুরে বেড়াচ্ছে গুচ্ছ গুচ্ছ মেঘ। দূরের ওই উঁচু পাহাড়ের পেছনের দিকে অপলক তাকিয়ে রইল তনয়া। তার মনে হচ্ছে যেন মস্ত একটা থালার মতো সূর্যটা ওখান থেকেই বেরিয়ে এসেছে। পেজা তুলোর মতো মেঘগুলো ছুঁয়ে দিচ্ছে তনয়ার গাল, মুখ, গলা। তনয়া বাচ্চাদের মতো মুখ করে হাত বাড়িয়ে গুচ্ছ গুচ্ছ মেঘগুলোকে মুঠোভর্তি করার চেষ্টা করছে। মুঠো শক্ত করে ঠোঁট প্রসারিত করে হাসল, তবে হাতের মুঠো ভেজা ভেজা অনুভব করে হাতের মেলে তাকালো। মুহূর্তেই তনয়ার কোমল মনে মন খারাপের বাসা বাঁধল। মেঘেরা হাওয়ায় মিলিয়ে গেছে, তনয়ার ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে। ঘন পাপড়ি বিশিষ্ট মায়াবী আঁখি জোড়া টলমল করছে। হালকা বাতাসে তনয়ার শাড়ির আঁচলের অংশটুকু বাধাহীনভাবে উড়ছে। ইয়ামিন পেছনে থেকে তোনাকে দুহাতে টেনে নিল নিজের কাছে। ঢিলেঢালা হাতে খোপা খুলে ঘন কালো চুল ছড়িয়ে পড়ল পিঠ জুড়ে। ইয়ামিন তনয়ার খোলা চুলে মুখ গুজে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি। তনয়া কেঁপে উঠল, দুহাতে মুঠি বদ্ধ করে শক্ত করে আঁকড়ে ধরল সবুজ রঙের শাড়িটা। চোখ দুটো বুজে এই মুহূর্তটাকে অনুভব করতে ব্যস্ত হয়ে পড়ল। ঢিলেঢালা হাতে খোপা খুলে ঘন কালো চুল ছড়িয়ে পড়ল পিঠ জুড়ে। ইয়ামিন তনয়ার খোলা চুলে মুখ গুজে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি। তনয়া কেঁপে উঠল, দুহাতে মুঠি বদ্ধ করে শক্ত করে আঁকড়ে ধরল সবুজ রঙের শাড়িটা। চোখ দুটো বুজে এই মুহূর্তটাকে অনুভব করতে ব্যস্ত হয়ে পড়ল। ইয়ামিন, এই ইয়ামিন। লাবিবের ডাকে ইয়ামিনের ঘুম ভাঙল। ইয়ামিন চোখ তুলে তাকালো, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, আবার ঘুমিয়ে পড়ল। বার কয়েক ডাকতেই ইয়ামিন মৃদুস্বরে উচ্চারণ করল, মায়াবতী। লাবিব সে কথা স্পষ্ট শুনতে পেল। মুচকি হেসে এক হাতে কপাল চাপড়ানোর মতো করে বলল, এখানেও মায়াবতী? আর কত, এবার তো মেনে নে যে তুই সেদিনের মেয়েটাকে ভালোবাসিস। ইয়ামিন এবারে চুপ করে রইল। লাবিব আয়েশি ভঙ্গিতে বসে আঙুলে আঙুল পেঁচানোর মতো করে বলতে লাগল, যদি মেয়েটাকে ভালো না বাসিস, মেয়েটার প্রতি কিছু অনুভব না করিস, তাহলে তুই তাকে ভুলতে পারছিস না কেন? সেদিন রেস্টুরেন্টেই বা এরকম অদ্ভুত আচরণ কেন করলি? সেদিনের পর থেকে আজ প্রায় 2 মাস, সময়টা কিন্তু খুব অল্প সময় নয়, তাহলে এতগুলো দিনেও কেন মেয়েটাকে মনে রেখেছিস? কেন মায়াবতী বলে সম্বোধন করিস? ইয়ামিন মনে করার চেষ্টা করল।
আজ থেকে প্রায় বেশ কিছুদিন আগে ইয়ামিন ও তার বন্ধুরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়েছিল। সেখানে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে হঠাৎই চোখ পড়ল রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের ওপর। নীল রঙের শাড়ি পরিহিতা রমণীকে দেখে ইয়ামিন ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়াল। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো মায়াবতী। মেয়েটির মুখটা দেখতে না পাওয়ার দরুন তাকে ছুটে আসতে হলো, তবে তার আগেই মেয়েটি চলে যাওয়ার জন্য পা বাড়াতে ইয়ামিন পেছনে থেকে মেয়েটির হাত চেপে ধরল। মেয়েটি পেছনে ফিরে তাকাতে ইয়ামিন হাত ছেড়ে দিল। এই মেয়েটি তার মায়াবতী নয় ভাবতেই আশাহত হল। মেয়েটির কাছ থেকে ক্ষমা চাওয়ার আগেই মেয়েটির সঙ্গে থাকা ছেলেটি ইয়ামিনকে ধাক্কা দিয়ে ফেলে দিতে ইয়ামিন পড়তে পড়তে নিজেকে সামলে নিল। মুহূর্তে সেখানে হট্টগোল বেঁধে গেল। সেদিনের পর থেকে আজ অবধি এই মায়াবতীকে ভুলতে পারেনি ইয়ামিন, হয়তো কখনো ভুলতেই চায়নি। মেয়েটি যেন ইয়ামিনকে দিনের পর দিন একটু একটু করে তার মায়া ফাঁসিয়ে দিচ্ছে। এই মেয়েটিকে ভোলার জন্যই এত আয়োজন, শহর ছেড়ে বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে মেঘের রাজ্যে। তার ধারণা প্রকৃতির কাছাকাছি থাকলে সবকিছুই বলা সম্ভব। ইয়ামিন উঠে দাঁড়ালো, জানালার কাছে সাদা রঙের পর্দাগুলো সরিয়ে দিতেই শীতল হাওয়া ছুঁয়ে দিল ইয়ামিনকে। ইয়ামিন সেটা চোখ বন্ধ করে উপভোগ করল। চোখ খুলে তাকাতেই ঈষৎ কমলা রঙের থালার মতো সূর্যোদয়ের দেখা মিলল। এখান থেকে ভোরের সূর্যটাকে বেশ ভালোভাবে উপভোগ করা যায়। ইয়ামিন পেছনে ঘুরে লাবিবের দিকে তাকিয়ে বাম হাতে কপালের উপরে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে ঠোঁট কামড়ে বাঁকা হাসল। লাবিব ইয়ামিনের কাঁধে হাত রেখে হাসিমুখেই বলল, এবার বাকিটা আমার দায়িত্ব। ভার্সিটির গেটের বাইরে একটা চায়ের দোকানের সামনে বসে আছে তনয়া, সৌভিক, তোহা, জীবন, মালিহা এবং রাফি। কিছুক্ষণ পরেই একটা পিচ্চি এসে ওদেরকে চা ও সিঙ্গারা দিয়ে চলে গেল। তনয়ার শুধু চায়ের কাপটা হাতে তুলে নিল। তার চাহনি উদাসীন, মুখমণ্ডল বিবর্ণ, ফ্যাকাশে। জীবন গুনগুনিয়ে সুর তুলল, আমার অজানায় হলো কি? তোমাকে তা কখনো বুঝতে দেব না। দৃষ্টির পানে আকাশে চেয়ে, ভালোবাসি তা বলবো না। তুমিও কি আমার মতো করে একটু ভালোবাসবে না? তুমিও কি আমার মতো করে একটু কাছে আসবে না? রাফি কাঁধে চাপড় মেরে বলল, কি গাইলি মাইরি, ভিতরের সব ফিলিংস বাইর কইরা দিলি। বলেই চোখ মোছার অভিনয় করল। জীবন বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, ওই তুই সারাদিন মেয়েদের মতো এত নাটক কিভাবে করিস? রাফি ফুঁসে উঠল, জীবনের পায়ে লাথি মেরে বলল, কি কইলি তুই, আমি মাইয়াগো মতো? জীবন পড়তে পড়তে নিজেকে সামলে নিল। মালিহা গরম চোখে তাকালো, কিরমির করে বলল, রাফির বাচ্চা। রাফি ফাটা বেলুনের মতো চুপসে গেল। শার্টের কলার উঁচু করে বুকে থুতু ছেটানোর মতো করে বলল, দোস্ত এমনে তাকাস কেন? আমি তো বাকি কথাটা শেষ করার আগেই মালিহা দুম করে কিল বসিয়ে দিল পিঠে। রাফি চোখ মুখ কুঁচকে বলল, উফ, ব্যথা পাইছি। ওই কি খাস তুই? দেখলে তো মনে হয় যখন তখন ভাঙলে যাবি, বাতাসের আগেই উইড়ে যাইবি। এত শক্তি কেমনে মামা? মালিহা রক্তিম চোখে তাকাল। রাফি ভরকে গেল। তোহা সহসা প্রশ্ন করে বসল তোনাকে, এই তনু, তারপর কি হয়েছিল? খুঁজে পেয়েছিস লোকটাকে? তনয়া মলিন হাসল, কিছু বলল না। তোহা আবারও একই কথা জিজ্ঞেস করল, চোখে মুখে প্রবল আগ্রহ গল্পের বাকি অংশটুকু জানার। কিন্তু এবারেও তনয়া চুপ করে রইল। জীবন তনয়ার পাশে বসে কাঁধে হাত রেখে দৃষ্টি সামনের দিকে স্থির রেখেই শুধাল, যাকে বেস্ট ফ্রেন্ড ভাবিস তাদের থেকে কিছু লুকাতে নেই। সেখানে আমি তুমি বলতে কিছুই হয় না, সবটাই আমাদের, জানিস না? তনয়া এবার দুহাতে ঝাপটে ধরে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করল। ভুলে গেল আশেপাশে থাকিয়ে থাকা মানুষগুলোকে। সে তো বেশ কয়েকদিন ধরে একটা শক্তপোক্ত হাত খুঁজে যাচ্ছিল, যে শক্তপোক্ত হাতটা তাকে আগলে খুব করে আগলে রাখুক। তার প্রিয় থেকে প্রিয় বাবাকেও সে আজকাল কিচ্ছু বলতে পারছে না। কোথাও একটা তীব্র অস্বস্তি হচ্ছে। সবটা শুনে বাবা নিশ্চয়ই আদুরে স্বরে বলবে, আমি নিজে তাকে গিয়ে বলবো আমার মেয়েটা তাকে ভীষণ ভালোবাসে। শুধু তাই নয়, তার পরিবারের সঙ্গেও আমি কথা বলবো।
এবার ঝটপট তার ঠিকানা বলো দেখি আম্মু। তনয়া তখন কি জবাব দিবে, সে তো লোকটার মুখটুকুও দেখেনি। তনয়ার ভীষণ অসহায় লাগছে, নিজেকে ভেতরে ভেতরে দহনে দগ্ধ হচ্ছে সে। মালিহা অপলক তাকিয়ে রইল জীবনের মুখে। এই ছেলেটিকে সে গত 2 বছর যাবৎ ভালোবেসে এসেছে, কিন্তু কোনো একটা কারণে এখনো স্বীকার করেনি জীবনের কাছে। বন্ধুরি মহলে সব থেকে দায়িত্ববান ছেলেটি জীবন, সমবয়সী হলেও সব থেকে বুদ্ধিমান এবং অন্যদের তুলনায় বিচক্ষণ ছেলেটি জীবন। ছোট কিংবা বড় সব সমস্যার সমাধানও সে সহজেই করে ফেলতে পারে। তনয়াকে কিভাবে সামলে নিল জীবনের করা এই ছোট্ট ছোট্ট কাজগুলো মালিহাকে মুগ্ধ করে। মালিহা কখনোই ভাবেনি কৃষ্ণবর্ণের এই ছেলেটির মা যে এত বাজেভাবে আটকে যাবে, এটা যেন ভাবনারও দূর। তখন সময়টা দুপুর 1:30 নাগাদ। তনয়া নিজের ঘরে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিল। ক্লান্ত থাকায় কখন যে ঘুমিয়ে পড়ল নিজেও টের অবধি পেল না। 3য় বর্ষের সেমিস্টার শেষ হলো আজ। তনয়ার কাছে মনে হলো এতদিন যাবৎ কাঁধে চেপে বসা বোঝাটা যেন চট করে নেমে গেল। বিকেল 5টা নাগাদ তনয়ার ঘুম ভাঙল। তনয়া যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখনই তার মা তাকে ডেকে তুলল। তনয়ার ধুলু ধুলু চোখে তাকালো। তনয়ার মা অবশ্য সেসব পাত্তা দিলেন বলে মনে হলো না। তিনি নিজের মতো কাজ করার চেষ্টা করল। কাঠের আলমারি খুলে খুঁজে খুঁজে কিছু বের করার চেষ্টা করলেন, বোধহয় কাঙ্ক্ষিত বস্তুটা পেল না। তাই ঘর থেকে বেরিয়ে গেলেন। ক্যাট ক্যাট শব্দে তনয়া বেশ বিরক্ত হলো, তার থেকেও বেশি বিরক্ত হলো তার মায়ের অদ্ভুত আচরণে। রেহনুমা আহমেদ মিনিট 2 পরেই ফিরে এলো, হাতে তার টকটকে লাল রঙা শাড়ি। তনয়া ভ্রু কুঁচকে তাকালো। মায়ের এমন অদ্ভুত আচরণের কারণটা ঠিক তার বোধগম্য হচ্ছে না। রেহনুমা আহমেদকে বেশ উৎফুল্ল মনে হচ্ছে। তনয়ার চট করেই তার উৎফুল্লতার কারণটা ধরতে পারল না। তনয়ার মা শাড়িটা তনয়ার হাতে ধরিয়ে দিয়ে ঠেলে ঠুলে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। যেতে যেতে বলল, তাড়াতাড়ি কাপড়টা পাল্টে নে। তনয়া শাড়ি হাতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আবার শাড়ির দিকে তাকালো। রেহনুমা আহমেদ দরজা অবধি গিয়েও ফিরে এলো। গলার স্বর খানিকটা উঁচু করেই ধমকে উঠল, কাটকাট গলায় শুধালো, কি হলো, থেটার মতো দাঁড়িয়ে আছিস কেন? বললাম না ফ্রেশ হয়ে ঝটপট তৈরি হয়ে নে, আমি এখনই আসছি। এই বাপ মেয়েরা কখনো যদি আমার একটা কথা শুনে, আফসোসের সাথে বলতে বলতেই ঘর থেকে বেরিয়ে গেলেন। তনয়া খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখতেই চোখ মুখ কুঁচকে ফেলল। এত গরমের মধ্যে টকটকে লাল রঙের শাড়ি শরীরে জড়িয়ে সে ভীষণ বিরক্ত। তন্নি ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একজোড়া ঝুমকো বের করে তনয়ার দিকে এগিয়ে দিল। কি হচ্ছে বলতো, আর এসব কি? তনয়ার উৎসুক দৃষ্টি দেখে কোনো প্রকার প্রতিক্রিয়া না করে তন্নি বিজ্ঞদের মতো গম্ভীর মুখে উত্তর দিল, কি আবার হবে, যা হবার তাই হচ্ছে। এক চড়ে তোমার পাকামো বের করে দিব ফাজিল। আপু তুমি আবার আমাকে বকছো, দাঁড়াও আম্মুকে এখনই বলছি। আম্মু, আম্মু। তন্নি তার নিজ স্বরে ডাকতেই রেহনুমা আহমেদ এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? তনয়ার অপেক্ষা না করেই তন্নি নিজের মতো করে পুরো ঘটনাটাই বাড়িয়ে বাড়িয়ে বলে পুরো দোষটাই তনয়ার ওপর চাপিয়ে দিল। রেহনুমা আহমেদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বুঝিয়ে দিলেন, আজ তার কপালে দুঃখ আছে। তবে মুখে কিছু না বলেই তনাকে হালকা সাজিয়ে তড়িঘড়ি মাথার ঘোমটা টেনে নিয়ে গেলেন। তনয়া হতভম্ব হয়ে মায়ের সাথে পা চালিয়ে রুম থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এসে সে চমকে উঠল, দুজন ভদ্রলোক, দুজন মাঝবয়সী মহিলা, তার পাশে অল্পবয়সী সুন্দরী রমণী, বয়স 19 কিংবা 20 হবে হয়তো। এবং তাদের থেকে একটু দূরে একজন সুদর্শন যুবক সিঙ্গেল সোফায় মাথা নিচু করে বসে আছে। রেহনুমা আহমেদ মেয়েকে নিয়ে ভদ্র মহিলাদের মধ্যে বসিয়ে দিলেন। তনয়া যেটা ভাবছিল ঠিক তাই হলো। তনয়ার ভাবনাকে পুরোপুরি সত্যি করে দিয়ে একজন বললেন, মাশা আল্লাহ, ভাবি আপনার মেয়েকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। তনয়ার প্রচুর অস্বস্তি হচ্ছে এভাবে বসে থাকতে। তনয়ার পাশে বসা দ্বিতীয় মহিলাটি এবার তনয়ার মায়ের উদ্দেশ্যে শব্দ ছুড়ল, আমাদের সবার ওকে পছন্দ হয়েছে ভাবি। এবার ওদের আলাদাভাবে কথা বললে ভালো হতো না? ততক্ষণে না হয় আমরা বড়রা একটু কথাবার্তা বলি। তনয়া মা সম্মতি দিলেও তনয়া ঘাট হয়ে বসে রইল। মেয়ের এমন আচরণে রেহনুমা আহমেদ সকলের আড়ালে চোখ পাকিয়ে চাইল।
তনয়া চলে গেল, এর পেছনে পেছনে চলল সেই সুদর্শন যুবক নিজেও। তনয়ার ঘরে এসে বেশ ইতস্তত করছে শুদ্ধ। এই প্রথম পরিচিত পরিবেশের বাইরে এসে অন্য একটি মেয়ের ঘরে দাঁড়িয়ে থাকা প্রচুর অস্বস্তিকর, তা যেন আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে শুদ্ধ। মা এবং ফুপির ঘরে তার প্রায়ই আসা যাওয়া চলে। ফুপি কপালে চুমু খেয়ে যখন বলে আমার সোনা বাবা, তখন ফুপিকেও মায়ের মতো আদর আদর লাগে। তনয়া দরজার কোণে সিটিয়ে আছে, শাড়ির আঁচলের কোন হাতের আঙুলে পেঁচিয়ে বিড়বিড় করছে, আমি বিয়ে করব না, কিছুতেই করব না। শুদ্ধ হাঁসফাঁস করছো, শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। এদিক ওদিক তাকিয়ে বেকুনিতে চোখ পড়তেই তনয়ার দিকে একবার চাইল, তারপর ধূপধাপ পা ফেলে বেকুনিতে গিয়ে বড় করে শ্বাস নিল। তনয়া আর চোখে চাইল শুদ্ধরে। ঘরে আসা ঠিক তার পছন্দ হলো না। মোদ্দা কথা, শুদ্ধ এবং তার পুরো পরিবার মিলে এত ঘটা করে দেখতে আসাটা বিরক্ত লাগছে। তনয়ার মধ্যে একটা চাপা ভয়ও কি দিচ্ছে। মহিলা দুজন যেভাবে বলল তাদের মেয়ে পছন্দ হয়েছে, এবার যদি এই ছেলেও বলে বউ পছন্দ হয়েছে, তাহলে তার মা এই ছেলের সাথেই বিয়ে দিবেন। ডাক্তার জামাইকে তো তিনি আর হাতছাড়া করবে না। দেখা যাবে তনয়ার ইচ্ছেকে গুরুত্ব না দিয়ে ধরে বেঁধে জোর করে হলেও এই ছেলের সাথে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিবে। তনয়া কিছুতেই শুদ্ধকে বিয়ে করবে না, কিছুতেই না। শুদ্ধ বেকুনিতে আসতেই প্রথমে তার নজর আটকাল একটা ফটো ফ্রেমে। মোটামুটি সাইজের একটা ক্যানভাসে কেউ খুব যত্ন করে নিপুণ হাতের দক্ষতায় ছবিটি এঁকেছে। এবং যে ছবিটা এঁকেছে তার আকার হাত যে কতটা সুন্দর, এই ছবিটা না দেখলে হয়তো শুদ্ধ বুঝতেই পারত না। মনে হচ্ছে কেউ সফেদ ক্যানভাসে তার মনে সবটা রং ঢেলে দিয়ে তার ওপর নিখুঁতভাবে তুলির ছোঁয়া দিয়েছে। ছবিটা দেখে যতটা সুন্দর বলে প্রশংসা করেছে তার থেকে বেশি বিস্মিত হয়েছে শুদ্ধ। তনয়ের ঘরে একটা ছেলের ছবি পেইন্ট করা, আর এই ছেলেটাই বা কে? প্রশ্নটা মস্তিষ্কে খেলে গেল হাওয়ার বেগে। তনয়া শুদ্ধর হাত থেকে ছবিটা দেখে অপ্রস্তুত হলো, অতঃপর ছিনিয়ে নিল। গত দুদিন আগেই তন্নিকে দিয়ে বিভিন্ন কৌশলে ছবিটা আঁকিয়েছে সে। তন্নি খুব ভালো ছবি আঁকে, দেখলে মনে হবে যেন এটা পুরোটাই বাস্তব, এখানে রংতুলির কোনো ছিটেফোঁটা নেই। তনয়া ফ্রেমের দিকে একবার চাইল, ছবিটা ইয়ামিনের। সেদিন গোধূলির আলো আধারের আবছায়ার মাঝে ইয়ামিনকে যেভাবে দেখেছিল ছবিটা ঠিক সেভাবেই এঁকেছে তন্নি, একেবারে জীবন্ত প্রতিচ্ছবি। তনয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শুদ্ধর দিকে চাইল, স্বাভাবিক অথচ কঠিন স্বরে শুধাল, পারমিশন ছাড়া কারো জিনিসে হাত দেওয়া ঠিক নয়, এটা আপনি জানেন না? আসলে সরি, ছবিটা খুব সুন্দর লাগছে, অনেকটা আমার মতো দেখতে, তাই দেখছিলাম। তনয়া এবার শুদ্ধর দিকে খেয়াল করে দেখল ছেলেটা বেশ সুদর্শন। লম্বা সুঠাম দেহের, বলিষ্ঠ হাত, চওড়া প্রশস্ত বুক, শ্যামবর্ণের গায়ের রং, সব মিলিয়ে লোকটা সুদর্শন। ইয়ামিনের ছবিটার সাথে মিলিয়ে একটু একটু যদিও তনয়া ইয়ামিনকে মাস্ক পরা দেখেছে, পুরো মুখ দেখতে পায়নি তাই ঠিক বলতে পারছে, তবে শুদ্ধ আসার পর থেকে যেভাবে তোনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে তাতে তনয়ার শুদ্ধর হাবভাব ঠিক সুবিধার ঠিকেছে না। তনয়ার মনে হচ্ছে লোকটা নেহাতেই গায়ে পড়া স্বভাবের, এতেই তনয়ার বিরক্তিতে থিতিয়ে যাওয়া মেজাজটা মাথা চাড়া দিয়ে উঠল। তিরুতির করে বিরক্তিটা ছড়িয়ে পড়লে মন ও মস্তিষ্কে। আপনার মতো দেখতে হলেই যে সেটা আপনি হয়ে যাবেন এমন তো কোথাও লেখা নেই, তাই না? এটা অবশ্য ঠিক, তবে আপনার এভাবে রিয়েক্ট করার কারণটা ঠিক বুঝতে পারলাম না তনুজা। তনয়া তনুজা নয়ের অপরিচিত লোকের থেকে নিজের নামের উল্টোটা আমি পছন্দ করি না। আপনার পছন্দ হোক কিংবা না হোক, আমি আপনাকে সারা জীবন তনুজা বলেই ডাকবো। তনুজা। শুদ্ধ এবার তনয়ার অনেকটা কাছে চলে এলো, মধ্যকার দূরত্বটাকে ঘুচিয়ে তনয়ার কানের কাছে ফিসফিস করে বলল, বিয়েটা করার জন্য আপনি প্রস্তুত তো তনুজা? তনয়া বরফের মতো জমে গেল। প্রথমবার কোনো পুরুষের এতটা কাছাকাছি আসায় বুকের ভেতরটা কেমন একটা করে উঠল। মনে হলো হৃদস্পন্দনের ধুকপুকানি হঠাৎ করেই তার কার্যক্রিয়া থামিয়ে দিবে। তনয়া হাঁসফাঁস করতে লাগল। শুদ্ধ তনয়ার অস্থিরতা বুঝতে পেরে সরে এলো। তনয়া অনেকটা সময় নিয়ে শ্বাস নিল, চোখ ছোট ছোট করে দুহাত ভাঁজ করে শুধাল, আপনার কি মনে হচ্ছে আমি বিয়েটা করব? বিয়েতে না করার কারণ? যদি বলি আমি অন্য কাউকে ভালোবাসি।
তনয়ার কথাটা শুনতেই শুদ্ধর মুখটা মলিন হল। তনয়ার চোখে মুখে অপলক তাকিয়ে রইল। অত্যন্ত শান্ত। স্বাভাবিকভাবেই প্রশ্ন ছুড়ল, সে নিশ্চয়ই সৌভাগ্যবান তনুজা যাকে আপনি ভালোবাসেন। আফসোস, আমি নিশ্চয়ই জানতে পারি সেই মানুষটাকে। তনয়া ক্যানভাসটা ঘুরিয়ে শুদ্ধর দিকে ধরল। শুদ্ধ একবার চাইল, চোখে মুখে অশেষ কৌতূহল নিয়ে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইল। তনয়া মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো, অর্থাৎ ছবিতে আঁকা ছেলেটিই সে যাকে তনয়া ভালোবাসে। শুদ্ধ ছলছল চোখে চাইল, কিছু না বলেই তাড়াহুড়ো করে চলে গেল। তনয়া অবাক হলে মনে নিয়েই ভেবে খুশি হলো যে এবার হয়তো শুদ্ধ বিয়েটা ভেঙে দিবে। বিকেল 5-10। নীল আকাশের সফেদ মেঘকে ঢেকে দিচ্ছে কালো মেঘেরা। মৃদু বাতাসের সাথে দুলছে কাশফুলের দল। নদীর ঢেউ আছড়ে পড়ছে পারে। ঝোপ ঝোপ কচুরিপানায় ফুটেছে বেগুনি রঙের ফুল। নদীর পাড়ে ছোট্ট একটা ফুচকার স্টলের সামনে দাঁড়িয়ে আছে জীবন, চেহারায় তার বিরক্তির ছাপ। মোবাইল ফোনের পাওয়ার বাটন অফ করে পাশে দাঁড়িয়ে থাকা চঞ্চল তরুণীকে দেখার পরে তার সকল বিরক্তি হাওয়া মিলিয়ে গেল। তবুও কপট গম্ভীরতার সাথে বলল, ফুচকা খাবি তো তোর বাসার সামনের রেস্টুরেন্ট থেকে খেলেই তো হয়। শুধু শুধু 1 ঘন্টার জার্নি করে এখানে চলে এলি, অদ্ভুত। মালিহা মাত্র একটা ফুচকা হাতে তুলে নিয়েছিল মুখে পুরবার জন্য। জীবনের কথা শুনে ফুচকাটা জীবনের মুখের সামনে ধরে বলল, এখনকার পরিবেশ অন্যরকম, তুই এসব বুঝবি না। নিরামিষ কোথাকার, মালিহা বিড়বিড় করে বললে। কথাটা শুনল জীবন, তবে কিছু বলল না। হাত ঘড়িতে চোখ বুলিয়ে নিলে বলল, তাহলে সৌভিক নয়তো রাফিকে নিয়ে আসলেই হতো, আমাকে কেন নিয়ে এলি? ইচ্ছে হয়েছে তাই। কি এটা মুখের সামনে ধরে রেখেছিস কেন? খুব তো বলছিলি ফুচকা খাবি, তাহলে এটা তুই খাবি তাই? আমি খাবো না। মালিহা জীবনের কথা শুনেও শুনল না। জোর করে ফুচকা মুখে পুরে দিল। জীবন মুখ কুঁচকে ফেলল। মালিহা চোখ গরম করে তাকাতেই জীবন আশেপাশে তাকিয়ে দেখল প্রচুর মানুষের ভিড় এখানে, তাই কথা না বাড়িয়ে গিলে ফেলল। ব্যস্ত ভঙ্গিতে সুধাল, আর কতক্ষণ? তাড়াতাড়ি খাওয়া শেষ করে চল, আমার টিউশন আছে। জিনিয়া হয়তো অপেক্ষা করছে। মালিহা চোখ ছোট ছোট করে চাইল। সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে সহসা প্রশ্ন করল, জিনিয়া কে? আমার নতুন স্টুডেন্ট। কোন ক্লাসে পড়ে? ইন্টার ফার্স্ট ইয়ার। মালিহা ছোট্ট করে বলল, হো। মুখটা ফ্যাকাশে হলো। নিমিষেই জীবনের হাত ধরেই চলে এলো লোকাল বাসের বসার জন্য। কোনো সিটই পেল না, অগত্যা দাঁড়িয়েই থাকতে হলো। স্বভাবসুলভ লোকাল বাসের ভিড় ঠেলে একটু পেছনে গিয়ে দাঁড়ালো জীবন। বাম হাতে মালিহার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। মালিহাও জীবনের বুকের মাঝে মিশে গেল। জীবন রক্তিম চোখে তাকিয়ে পাশের অর্ধবয়স্ক লোকটাকে সতর্ক করে দিল। লোকটার মুখ ফাটা বেলুনের মতো চুপসে গেল। তিনি যে এই সুন্দরী মেয়েটির কাছে ঘেঁষার চেষ্টা করেছিল ইচ্ছে করে, জীবন সেটা আগেই বুঝে গেছে। তনয়া বই খাতা খুলে বসে আছে। কলমের ক্যাপটা মুখের মধ্যে রেখে টান দিয়ে খুলছে আবার লাগাচ্ছে। সে বিকেলের ব্যাপারটা নিয়ে ভীষণ চিন্তিত। আদৌ শুদ্ধ বিয়েটা ভেঙে দিবেন তো? তনয়ার ভাবনার ছেদ ঘটিয়ে তন্নি আইসক্রিম হাতে এসে শব্দ করে বাটিটা রাখল টেবিলের ওপর। তনয়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তন্নি চাপা হাসল। তনয়া ভ্রু যুগল কুঁচকে তাকাতেই তন্নি শব্দ করে হেসে ফেলল। তনয়া তন্নির কান ধরে জিজ্ঞেস করল, এভাবে হাসির কি হলো? তোমার জন্য সারপ্রাইজ আছে আপু। একেবারে ধামাকা টাইপ সারপ্রাইজ। আচ্ছা, তাহলে কি সেই সারপ্রাইজ শুনি? এখন তোমাকে বলা যাবে না আপু, আগে খেতে চলো। আম্মু আব্বু তোমাকে ডাকছে। তন্নি চলে গেলে তনয়ার ভয়টা আরো ঝেঁকে বসল মাথার ভেতর। তনয়ার ডাইনিং টেবিলে এসে বাবার পাশে চেয়ারটা টেনে বসল। খেতে খেতে তনয়ার বাবা বলে উঠল, তনু মা, শুদ্ধকে তোমার কেমন লাগলো? তনয়া এই ভয়টাই পাচ্ছিল। ভিতরে ভিতরে টেনশনে ফেটে পড়লেও বাহিরে স্বাভাবিকভাবেই বলল, বাবা আমি ঠিক বুঝলাম না। তন্ময় আহমেদ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শুধাল, শুদ্ধ ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি চাই তোমার সাথে বিয়ে হোক শুদ্ধর।
কি করবে তো শুদ্ধকে বিয়ে? তনয়া কি করবে ভেবে পেল না। বাবার মুখের ওপর না বলে দিলে বাবা কষ্ট পাবে, আবার অন্যদিকে সেই ইয়ামিনকে ভালোবাসে, তাই শুদ্ধকে বিয়ে করা অসম্ভব। তনয়া বাবার হাত ধরে বলল, বাবা এভাবে হঠাৎ কি করে একটা লোককে বিয়ে করে নেব যাকে চিনি না জানি না? শুদ্ধ ভালো ছেলে, বড় ডাক্তার, পরিবার ভালো, আমরা খোঁজ খবর নিয়েছি, আমাদের পছন্দ হয়েছে। তাছাড়া তোমার জেনে রাখা ভালো, বিয়ের প্রস্তাব এসেছে আরও 2 মাস আগে, তোমার পরীক্ষার জন্য তোমাকে জানানো হয়নি। আর বিয়েটা হবে তোমার পড়াশোনা শেষ হওয়ার পর। এবার তোমার এই ব্যাপারে কি মতামত? তনয়া মায়ের বলা কথার পিঠে বলার মতো কিছু খুঁজে পেল না। তবুও ভাঙা ভাঙা গলায় বলল, বাবা শুদ্ধরও তো এই বিয়েতে রাজি হওয়া প্রয়োজন। বলো, এভাবে আমাদের পছন্দ হলে তো আর হবে না, তাই না বলো? তনয়ার বাবা চুপ করে রইল। তনয়া খুশি হলো, ভাবল এবার বাবা বুঝি তার পাশে থাকবে, তার মানে বিয়েটা হচ্ছে না। তনয়ের খুশিতে বাকবাকুম অবস্থা। তনয়ের খুশি বেশিক্ষণ টিকল না। তনয়ার মা রান্নাঘর থেকে মাছের বাটিটা টেবিলের ওপর রেখে বলল, ওনারা ফোন করে জানিয়েছেন শুদ্ধ এই বিয়েতে রাজি। কথাটা শুনে তনয়ার মনে হলো মাথার ওপর বিশাল আকাশটা টুক করে ভেঙে পড়ল তার মাথার ওপর। তপ্ত দুপুরে ঘামে প্যাচপ্যাচে শরীরের সাথে ছিটিয়ে থাকা অফ হোয়াইট রঙের শার্টের প্রথম দুটো বোতাম খুলে গায়ের এপ্রনটা খুলে ক্লান্ত শরীরটা চেয়ারে এলিয়ে দিতেই ফোনটা তার সশব্দে বাজতে লাগল। কিছুক্ষণ পর কলটা কেটে গেল। শুদ্ধ বাম হাতে মাথাটা চেপে বসে রইল, খানিকক্ষণ যন্ত্রণায় মনে হচ্ছে মাথাটা ফেটে যাচ্ছে। গত 2 দিন জ্বরের প্রকোপে হসপিটালে আসতে পারেনি, বাড়িতে শুয়ে বসেছিল, এক প্রকার বাধ্য হয়েই বাড়িতে থাকতে হয়েছে। আজ জ্বর একটু ছেড়েছে, তাই হসপিটালে এসেছে, আর আজকে এত পেশেন্ট সবাইকে দেখতে গিয়েই ক্লান্ত হয়ে গেছে। সকালে অনেকটা ফুরফুরে মেজাজে থাকলেও এই তপ্ত দুপুরে শরীরটা আবার খারাপ করছে। মুখে কেমন একটা তিতাকুটে ভাব। মেডিসিন নেওয়ার আগে খাবার খেতে হবে। শুদ্ধর শরীর এতটাই ক্লান্ত যে বাইরে থেকে কিছু খেয়ে আসারও ইচ্ছে করছে না। শুদ্ধ কল করে একজন লোককে ডেকে ভেজিটেবল স্যুপ অর্ডার করল। অর্ধবয়স্ক লোকটা খাবার দিয়ে গেল, শুদ্ধ মুখে দিতেই মুখ চোখ কুঁচকে ফেলল। খাবারের কোনো স্বাদ পেল না, তবুও অল্প একটু খেয়ে কয়েকটা ঔষধ মুখে পুরে নিল। মিনিট 2 পর মোবাইলটা আবার জানান দিই, কেউ একজন হয়তো শুদ্ধর সাথে কথা বলতে চায়। শুদ্ধ বিরক্তি নিয়ে ফোনটা হাতে তুলে নিতেই শান্ত হয়ে গেল। চোখ মুখ একেবারে স্বাভাবিক রেখেই একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে নিল, নিজের ভেতরে মিহিস্বরে উচ্চারণ করল, বলুন। মোবাইলের অপর পাশের পুরুষালী গলার স্বরে তনয়া শান্ত হয়ে গেল। অথচ কিছুক্ষণ আগেই শুদ্ধর ওপর রেগে বেশ কিছু কঠিন কথা শুনিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শুদ্ধ তনয়ার কোনো জবাব না পেয়ে নিজে থেকেই কথা বাড়াল, আপনি কি কিছু বলার জন্য কল করেছেন তনুজা? তনয়ার মনে হলো শুদ্ধর গলাটা অন্যরকম শোনাচ্ছে, তবুও সেসবে মাথা ঘামাল না। কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে শুধাল, কিছুক্ষণ আগে আমার কল রিসিভ করেননি কেন? শুদ্ধ কিছুটা গম্ভীরতা নিয়ে বলল, এখন থেকে অভ্যেস করে নিন তনুজা। আপনাকে বুঝতে হবে আপনার বর একজন ডাক্তার। অভ্যেস করে নিন। অভ্যাস করে নিন মানেটা কি? তনয়া ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, আপনি আজ বিকেলে আমার সাথে দেখা করবেন। আজ মানে আজই? শুদ্ধ হাসল, খানিকটা কৌতুক করে বলল, আপনি কি বুঝতে পারছেন তনুজা, আপনি আমার বউয়ের মতো আচরণ করছেন? এখন থেকেই বুঝি অভ্যেস করে নিচ্ছেন? বিশ্বাস করুন, আপনি যদি রোজ এভাবে আবদার করেন তাহলে এই হসপিটালের কোথাও আমার মন বসবে না তনুজা। তনয়া শুদ্ধর কথায় অপ্রতিভ হল। এরপর চিবিয়ে চিবিয়ে বলল, আপনি আমার সাথে হসপিটালের পাশের কফি শপে দেখা করছেন শুদ্ধ ঠিক বিকেল 5টায়। মনে রাখবেন কথাটা বলেই তনয়া কল কেটে দিল। তারপর ব্যঙ্গ করে বলল, আপনি আমার বউয়ের মতো আচরণ করছেন তনুজা, আহ কচু, তোকে বিয়ে করলে তো বেটা নির্লজ্জ, বেহায়া কোথাকার। একবার শুধু আয়, তোর বিয়ের শখ ঘুচিয়ে দিব হো। তনয়া নিজের মতো বিড়বিড় করে শুদ্ধকে কথা শোনাতে লাগলো, অপরদিকে শুদ্ধ মোবাইল হাতে হতবাক হয়ে বসে রইল।
পুরো ঘটনাটাই যেন মাথার ওপর দিয়ে গেল। ৮ ঘন্টা যাবৎ কফি শপে বসে বসে শুদ্ধর জন্য অপেক্ষা করছে তনয়া। ৫টায় দেখা করার কথা ছিল, সেখানে ৫:৩০ বাজতে চলল, শুদ্ধ এখনো অবধি আসেনি। তনয়া আরো কিছুক্ষণ অপেক্ষা করার পরে শুদ্ধ এসে তনয়ার বিপরীতে বসল। তনয়া চোখ তুলে চাইল। তনয়ার তীক্ষ্ণ ধারালো দৃষ্টিতে শুদ্ধ অপ্রতিভ হল। মুখে কৃত্রিম হাসি টেনে অপরাধী গলায় বলল, অপেক্ষা করানোর জন্য সরি তনুজা। তনয়া রাশভারী গলায় শুধাল, ৫টায় দেখা করার কথা ছিল শুদ্ধ, আপনি ৬টা বাজার ঠিক ১৫ মিনিট আগে এসেছেন শুদ্ধ। ডক্টররা বুঝি এতটা আনপাঞ্চুয়াল হয়? সরি। তনয়া চোখ ছোট ছোট করে শুদ্ধর দিকে তাকাল। শুদ্ধর মুখ ফ্যাকাশে চুপসানো, কিছুটা শুকিয়ে গেছে বলে মনে হচ্ছে। শ্যামবর্ণের রংটা হঠাৎ করেই কেমন কৃষ্ণবর্ণ রূপ নিয়েছে। তনয়া প্রসঙ্গ পাল্টাল, আপনি বিয়েতে কেন রাজি হয়েছেন শুদ্ধ? তনয়ার গলায় খানিকটা কাঠিন্যের আভাস পাওয়া গেল, কিন্তু শুদ্ধ নির্বিকার বসে রইল, যেন সে আগে থেকে জানত তনয়া এই প্রশ্নটা করবে। শুদ্ধর থেকে কোনো প্রকার উত্তর না পেয়ে তনয়া বিরক্ত হল, থিতিয়ে থাকা রাগটা মাথা চাড়া দিয়ে উঠল। তনয়া দাঁতে দাঁত চেপে শুধাল, আপনি আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য শুদ্ধ। আমার আপনাকে ভালো লাগে তনুজা। শুদ্ধর আকস্মিক কথায় তনয়া হতভম্ব। শুদ্ধ যে কথাটা এভাবে নিঃসংকোচে বলে দিবে তনয়া দুঃস্বপ্নেও ভাবেনি। তনয়া নিজেকে সামলে নিল, টেবিলের ওপর দুহাত রেখে শুদ্ধর কাছাকাছি এলো, কঠিন স্বরে জিজ্ঞেস করল, আমি অন্য কাউকে ভালোবাসি এটা জানার পরেও কেন এই বিয়েটা করতে যাচ্ছেন আপনি? সুন্দরী বউদের এরকম দুই একটা ঘটনা হজম করতেই হয়, এটাই স্বাভাবিক, বরং এটা মেনে নিতে না পারাটাই অস্বাভাবিক তনুজা। তনয়া এতক্ষণে বুঝে গেছে শুদ্ধর সাথে কথার মারপ্যাচে সে কখনোই জিততে পারবে না, তাই আর কথা না বাড়িয়ে কোনোরকম ভনিতা ছাড়াই শুধাল, তার মানে আপনি বিয়েটা ভেঙে দিচ্ছেন না তাই তো? শুদ্ধর নির্লিপ্ত জবাব, না। তনয়া জোর গলায় বলল, আমি এই বিয়েটা কিছুতেই করব না শুদ্ধ, কিছুতেই না। তার জন্য যা কিছু করার আমি করব, কথাটা মাথায় রাখবেন ডক্টর। শুদ্ধ গাঢ় দৃষ্টিতে চাইল। তনয়া হকচকাল শুদ্ধর চোখের দিকে তাকিয়ে মিয়ে গেল। শুদ্ধ একই ভঙ্গিতে বসে রইল, বার কয়েক শ্বাস টেনে নিল নিজের ভেতরে, তনয়ার চোখে চোখ রেখে গম্ভীর স্বরে আওড়াল, পারবেন না তনুজা, আমি আপনাকে সেই সুযোগ দিব না, আর এই বিয়েটাও হবে তনুজা, আপনি কিছুতেই আটকাতে পারবেন না। তাই বলছি কোনো উল্টো পাল্টা কাজ না করে পড়াশোনায় মন দিন, যাতে কখনো আপনার মনে না হয় যে আপনি আপনার বরের উপযুক্ত নন। শুদ্ধ তনয়ার হাত টেনে ধরে নিজের হাতের মুঠোয় পুরে নিল। পকেট হাতে একটা ব্রেসলেট বের করল, সাদা পাথরের ওপর ভীষণ সুন্দর ডিজাইন। শুদ্ধ ব্রেসলেটটা তনয়ার হাতে পরিয়ে দিল। মুখভঙ্গি হলো কঠিন এবং গম্ভীর। এরপর থেকে এটা যেন সবসময় আপনার হাতেই দেখতে পাই, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না তনুজা। আর একটা কথা ভালো করে শুনে নিন, বিয়ে তো আপনি আমাকেই করবেন তনুজা, এবং সেটা নিজের ইচ্ছেতেই তনুজা। শুদ্ধ ততক্ষণে চলে গেছে। তনয়া শুদ্ধর চলে যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল। আক্রোশে ফেটে পড়ল, ইয়ামিনকে সে পাক কিংবা না পাক, কিন্তু এই অসভ্য বেয়াদব লোকটাকে তনয়া কিছুতেই বিয়ে করবে না, কিচ্ছুতেই না। সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিট। জীবন হেঁটে চলেছে ফুটপাতের রাস্তা ধরে। জিনিয়াদের বাড়িটা উল্টো দিকে হওয়ায় এখানে যাতায়াতে খুব কষ্ট করতে হয় তাকে। তবু টিউশনটা কন্টিনিউ করতে এতটুকু কষ্ট তাকে সহ্য করতে হয়। এত অসহনীয় গরম, তার উপর ক্ষুধায় পেট জ্বালা করছে, তবু জীবন হেঁটে চলেছে। আপনা মনে বিড়বিড় করছে, এই তো আজ বিকেলেই মায়ের সাথে কথা হয়েছে, তার বাবার পেনশনের টাকায় ঠিকঠাক সংসার চলছে না। জুইরও কলেজের সেশন ফি দেওয়া হয়নি, তার মধ্যেই নাকি জুইকে পাত্রপক্ষ দেখতে এসেছে। বিত্তশালী পরিবারে বোনের বিয়ে দিবে, অথচ খরচা হবে না, তা কি করে হয়? পাত্রপক্ষের খুব বেশি দাবি দেওয়া নেই, তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের কিংবা তাদের ছেলের জন্য কিছু লাগবে না, শুধু জুইকে যেন অলংকারে মুড়িয়ে দেয়, নয়তো আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবে কি করে।
বাবা বলেছে ছেলেটা ভালোই সুখী হবে। বাড়ির পাশে কিছু জমি জমা পড়ে আছে যেগুলো কোনো কাজে আসছে না, তাই সেগুলোই বিক্রি করে জুঁইরও বিয়ে দিবে। জীবন কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। পকেটে থাকা মুঠোফোনের টুংটাং শব্দ হচ্ছে। জীবন সেসব পাত্তা দিল না। আচমকা একটা কাগজ মোড়ানো টুকরো এসে সামনে পড়তে জীবন আশেপাশে চাইল। এই সময়টায় রাস্তাটা প্রায় ফাঁকা। একজন রাস্তার উল্টো পাশ দিয়ে যাচ্ছে। জীবন কাগজের টুকরোটা হাতে তুলে নিল। ভেতরে একটা ঝুমকো কাগজ দিয়ে মোড়ানো, আর তার ভেতরে ছোট ছোট অক্ষরে খুদে বার্তা, আমি তোকে খুন করে ফেলবো ইডিয়ট। জীবন আশেপাশে একবার তাকালো, চারিদিকে ইট পাথরের মূর্তিমান সব বিল্ডিংয়ের মাঝে সাদা হলুদের মিশ্রণে 7 তলা বিল্ডিংয়ের 6 তলার বেকনিতে দাঁড়িয়ে আছে মালিহা। হাত নেড়ে কিছু বলছে, জীবন শুনতে পেল না। মালিহা ছুটে এলো। লিফট এখন নিচের দিকে যাচ্ছে। মালিহা অপেক্ষা করল না, এলোমেলো পায়ে সিঁড়ি ভেঙে এসে হাঁপাতে লাগল। কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখ ভর্তি হাসি। জীবনের সকল ক্লান্তি যেন নিমিষেই শেষ হয়ে গেল। ইচ্ছে করল মালিহাকে নিজের সাথে মিশিয়ে নিতে। জাপটে ধরে কপালে চুমু খেতে জীবন নিজেকে সংযত করল। মালিহা আচমকা জীবনের বুকে কিল ঘুষি বসিয়ে দিল। জীবন মালিহার হাত ধরে ফেলল। মালিহা তবুও ছোটাছুটি করল, এক পর্যায়ে হার মেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। জীবন থমকাল, বিস্মিত হল। মালিহাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। মুখমণ্ডল হলো গম্ভীর। মালিহাদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে সহসা প্রশ্ন করল, এসব কি করছিস? মালিহা উত্তর দিল না। জীবন আবারও একই ভঙ্গিতে বলল, বাসার সামনে এরকম একটা পাবলিক প্লেসে এভাবে একটা ছেলেকে জড়িয়ে ধরতে একবার ভয় হলো না তোর? মালিহা ভেঙচি কাটে বলল, ছাড় তো, আমি কি তোর মতো ভীতু নাকি? আমি তো সব্বাইকে তোর কথা বলে দিয়েছি, এমনকি আম্মুকেও, বুঝলি, আর বাবা তো বাসায় নেই। হি হি হি। জীবন দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েকে বোঝানো তার পক্ষে সম্ভব নয়। জীবন যত দূরে যেতে চাইছে, মালিহা ঠিক ততই আরো কাছে চলে আসছে। যানবাহন ও কোলাহলপূর্ণ রাস্তাটার কোল ঘেঁষে হেঁটে চলেছে তনয়া। পেছনে পেছনে আসছে শুদ্ধ, যেটা তনয়ার একটুও পছন্দ হচ্ছে না। তনয়া বিড়বিড় করে শুদ্ধকে কথা শোনাচ্ছে। স্পষ্ট অস্পষ্ট কিছু শব্দ শুদ্ধরও কর্ণপাত হলেও শুদ্ধ ব্যাপারটা গায়ে মাখল না। তনয়া ধূপধাপ পা ফেলে বড় রাস্তাটার মোড়ে এসে দাঁড়াল। কিছুক্ষণ অপেক্ষা করল রিকশার জন্য, কিন্তু আশানুরূপ কিছু ঘটল না। তনয়া রিকশার জন্য অপেক্ষা করছে, আর ঠিক সেই সময়ই রিকশা পেয়ে যাওয়ার মতো সিনেমাটিক ব্যাপারটা ইভো জীবনে তার সাথে ঘটেনি। শুদ্ধ তনয়ার পাশাপাশি দাঁড়ালো। তনয়া চোখ গরম করে চাইল। শুদ্ধ তনাকে রাগিয়ে দেওয়ার জন্য আর একটু কাছাকাছি এলো। এতেই তনয়ার রাগটা ফুলে ফেপে উঠল। এসব কি ধরনের অসভ্যতা ডক্টর? আপনি ভুল বুঝছেন তনুজা। অসভ্যতা নয়, এটা হচ্ছে দায়িত্ব তনুজা। তনয়া ভ্রু কুঁচকে চাইল। 2 হাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়াল। দৃষ্টিতে তীক্ষ্ণতা, সন্দেহ। শুদ্ধর ভাবাবেগ হল না। সে আগের মতোই শটান দাঁড়িয়ে পকেট থেকে মোবাইল ফোন বের করে তাতে মনোনিবেশ করল। তনয়া সন্দিহান দৃষ্টিতে তাকিয়েই শুধাল, কিসের দায়িত্বের কথা বলছেন আপনি? আমার বউ একা একা সন্ধেবেলা চলাচল করবে, আর তার একমাত্র বর হয়ে আমাকে এটা মেনে নিতে বলছেন তনুজা? আমি এতটাও দায়িত্ব জ্ঞানহীন নই তনুজা। তনয়া থমকাল। আকস্মিক শুদ্ধর বউ ডাকটা ঠিক হজম করতে পারল না। কপাল কুঁচকে সাবধানী কণ্ঠে সতর্ক করে দিল, বিয়েটা এখনো হয়নি ডক্টর। হবে, এবং আপনি নিজের ইচ্ছেতে আমাকে বিয়ে করবেন তনুজা। সময় প্রবাহমান, তাকে ধরে বেঁধে রাখার কোনো উপায় নেই। যদি থাকতো তাহলে মালিহা তার ভাগের সবটুকু সুখী সময় নিজের করে রাখত। মালিহা দীর্ঘ শ্বাস ফেলল। তার সমস্তটা এলোমেলো হয়ে গেছে। গহীন সমুদ্রে জল থই থই করছে, কোথাও কোনো কিনারা নেই। মালিহা যেন একটু একটু করে সেই গহীনে তলিয়ে যাচ্ছে।
তখন গোধূলির আকাশে সূর্যাস্ত নেমে এসেছে। মালিহা অপেক্ষা করছে, তীব্র অপেক্ষা, তার সুখের অপেক্ষা। জীবনের স্বল্প সময়ের প্রত্যেকটা মুহূর্ত সে সম্ভাব্য সুখটুকু চায়। মানবজাতীয় একটা সময় ভীষণ স্বার্থপর এবং লোভী হয়ে ওঠে। মালিহার ক্ষেত্রেও তাই। মালিহা জীবনকে চায়, আমৃত্যু চায়। 22 বছরের জীবনে তার এত টাকা, বাড়ি, গাড়ি, দামি গিফট, এমনকি কোনো পুরুষ মানুষেতে তার চাওয়া আটকায়নি একমাত্র জীবন ছাড়া। রূপকার গল্পের মতো সুদর্শন রাজপুত্ররাও তার মন কাড়তে পারেনি। অথচ গ্রামের সাধারণ একটা ছেলে, যার কিনা নিজের জন্য সামান্য কিছু কিনতেও 1000 বার ভাবতে হয়। টিউশন করিয়ে নিজের সমস্ত খরচা নিজেকে বহন করতে হয়, বলতে গেলে নুন আনতে পান্তা ফুরোনো ঘরের নিম্ন মধ্যবিত্ত ছেলেটিকে ভালোবেসে ফেলল। তার আসক্তিতেই আসক্ত হয়ে দীর্ঘ 4 বছর কাটিয়ে দিল। মালিহা নদীর ধারে দাঁড়িয়ে রইল, অনুভব করল গোধূলির সূর্যাস্তে ছোট বড় ঢেউগুলো কেমন পারে আছড়ে পড়ছে। নৌকায় করে দুজন লোক এবং একটা বাচ্চা ছেলেকেও দেখা যাচ্ছে, হাতে তাদের মাছ ধরার জাল। নদীতে ফেলে নৌকার ওপর থেকে টেনে তোলার চেষ্টা করছে। মালিহা দৃষ্টি সরিয়ে হাত ঘড়ির দিকে চাইল। 6:34। ঠিক সেই সময়ই জীবন তড়িঘড়ি করে উপস্থিত হল। ব্যস্ত ভঙ্গিতে শুধাল, কেন ডেকেছিস বল? মালিহা উত্তর দিল না। একটু এগিয়ে গিয়ে জীবনের কাছাকাছি দাঁড়াল। ব্যাগ হাতে কাঙ্ক্ষিত বস্তুটি খুঁজে না পেয়ে শাড়ির আঁচল দিয়ে জীবনেরও কপালে ঘাম মুছে দিল। জীবন ভ্রু কুঁচকে চাইল। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে মালিহাকে আগাগোড়া পুরোটাই পরখ করে নিল। কপালে ভাঁজ ফেলে বলল, কি হয়েছে বলতো? এরকম অদ্ভুত আচরণ করছিস কেন? মালিহা নির্বিকারভাবে পাশের বেঞ্চে বসে পড়ল। জীবন মালিহার হাবভাব বুঝতে না পেরে নিজেও মালিহার পাশের ফাঁকা জায়গাটায় বসে পড়ল। অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করল, কি হলো? কিছু বলছিস না কেন? আমার জন্য তোর অনুভূতি কি? জীবন অপ্রস্তুত হল। মালিহা যে হঠাৎ এসব জিজ্ঞেস করবে সে দুঃস্বপ্নেও ভাবেনি। জীবন রয়সয়ে উত্তর দিল, আমরা ভালো বন্ধু, ব্যাস। মালিহা আশাহত হল। সে ভেবেছিল হয়তো জীবন তার পছন্দনীয় কিছু বলবে, কিন্তু না, জীবন সেরকম কিছুই বলল না। মালিহা দীর্ঘশ্বাস ফেলল, অনেকটা সময় নিয়ে বেশ রয়সয়েই জবাব দিল, আর 10 দিন পরে আমার বিয়ে। ছেলে চাকরি করে, মাস শেষে মোটা মাইনে। বুঝিসই তো, তাই বাবা আর অমত প্রকাশ করল না। যদিও ছেলের বাড়ি থেকে বলেছিল বেশ ধুমধাম করেই বিয়েটা হবে, কিন্তু আমিই চাইছি না। তুই তো আমাকে শুধু বন্ধু মনে করিস, তাই তোকেই আগে বললাম। বাবা অবশ্য আজকালের মধ্যেই কার্ড ছাপাতে দিয়ে দিবে, বুঝলি, তখন না হয় আবার নেমন্তন্ন করব। যাই হোক, সন্ধে হয়ে যাচ্ছে, আজ আসি। মালিহা যে জীবনকে খোঁচা মেরে কথাটা বলল সেটা জীবন বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে, তবুও জীবন নির্বাক হয়ে রইল। পাখির কিচির মিচির, যানবাহনের তীব্র শব্দ, আশেপাশের কোনো কিছুই যেন তার কর্ণপাত হল না। তার স্থির তৃষ্ণার্ত চোখ জোড়া মালিহাতেই আটকে রইল। মালিহা একটু এগিয়ে গিয়ে আবার ফিরে এসে জীবনের সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রেখেই বলল, আফসোস খুব খারাপ, জানিস তো। একবার যদি প্রিয় মানুষরা অভিমান করে হারিয়ে যায়, তাকে আর ফিরে পাওয়া যায় না। শত আফসোস করেও না। মালিহা উল্টো ঘুরে চোখ মুছতে মুছতে চলে গেল। জীবন অনিমেষ তাকিয়ে রইল। বুকের ভিতর চিনচিনে ব্যথা সৃষ্টি হচ্ছে। চোখ ভর্তি জলে টলমল করছে। জীবন বুক ফুলিয়ে শ্বাস নিল। গোধূলির আকাশে নীল সাদার আবরণে কমলা রং ছড়িয়ে পড়ল। ইস্ত অন্ধকার নিস্তব্ধ প্রকৃতি সাক্ষী রইল আরও একবার হৃদয় ভাঙ্গার। হারিয়ে গেল প্রিয় বন্ধুত্ব, প্রিয় বসন্ত। ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তনয়া। পরনে তার নীল রঙা শাড়ি, খোপায় বেলি ফুলের মালা, হাতে নীল রঙা রেশমি চুড়ি, কানের কাছে ছোট ছোট একগাছি চুল। তোমাকে ভীষণ সুন্দর লাগছে আপু। তনয়া দরজার দিকে চাইল। তন্নি গোলাপি রঙের লেহেঙ্গা পরেছে, চুলগুলো একপাশে রেখে একটা সাদা গোলাপ কানের পিঠে গুজে রেখেছে।
তনয়ার হঠাৎই মনে হলো তার পিচ্চি বোনটা অনেক বড় হয়ে গেছে। তনয়া মুচকি হাসল। তন্নি ভেতরে আসতে আসতে বলল, আপু মালিহাপু কি সত্যি সত্যি বিয়ে করে নিবে? তনয়া দীর্ঘশ্বাস ফেলল। কি হবে সেটা ভেবেই ওর টেনশন হচ্ছে। জীবনকে এত বোঝানোর পরেও ছেলেটা নিজের অনুভূতিগুলো থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে, আর এসবে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে মালিহা। তনয়া ফোন চেক করল না, শুদ্ধর এখনো কোনো কল আসেনি। কি করছে লোকটা শেষ পর্যন্ত? সবটা ঠিকঠাকভাবে হবে তো, নাকি পুরো প্লেনটাই ফ্লপ করবে ভেবেই টেনশন হচ্ছে তনয়ার। মালিহা সারা রুম জুড়ে পায়চারি করছে। টেনশনে মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে। মালিহা ফোন হাতে নিল। 7:10 আর একটু পরেই হয়তো বিয়ে পড়ানো শুরু করে দিবে। বর এসেছে তাই আপাতত মালিহা নিজের ঘরে একাই আছে, বাকি সব কাজিনরা বর এসেছে তাই সেখানে আছে। এটাই একমাত্র সুযোগ, আর মালিহা সেই সুযোগটার সদ্য ব্যবহার করল। প্রয়োজনীয় সমস্ত কিছু গুছিয়ে রাখল, শেষবারের মতো জীবনকে কল করল। ফোনটা সুইচ অফ। মালিহা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল, অতঃপর মোবাইলের পাওয়ার অফ করে ব্যাগের ভেতর রেখে দিল। তনয়া, তোহা, তন্নি মালিহার ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিল। সৌভিক, রাফি বাহিরে নজর রাখছে, কেউ যেন আসতে না পারে। তনয়া এবং তোহার সাহায্যে মালিহা সব গহনা খুলে রাখল। বড্ড বেশি ভারী ছিল, মালিহার মনে হচ্ছিল এখনই দম আটকে মরে যাবে। তারপর গহনাগুলো গুছিয়ে আলমারিতে রেখে দিল, যাতে খুব সহজে মায়ের চোখে পড়ে। তনয়া ব্যাগের ভেতর একটা কালো রঙের চাদর নিয়ে এসেছিল, সেটা দিয়ে মালিহার শরীরে পেঁচিয়ে দিয়ে হাত ধরে ছুটে ছাদে চলে এলো। পেছনে পেছনে তোহা, তন্নি, সৌভিক, রাফি সবাই ছুটল ছাদে। এসে ঘটল আরেক বিপত্তি, মালিহার ছোট ফুপা ছাদে দাঁড়িয়ে আছে। এই লোকটার একটাই সমস্যা, সবকিছু সন্দেহের চোখে দেখে মালিহা শুকনো ঢোক গিলল। তনয়ার সাহায্যে সিঁড়ির পেছনে লুকিয়ে পড়ল। তোহা, তন্নি ঠেলে ঠুলে রাফিকে লোকটার সামনে ফেলে দিল। ছোট ফুপা ভ্রু কুঁচকে চাইল। রাফি দাঁত বের করে হেসে বলল, আসসালামু আলাইকুম ছোট ফুপা। লোকটা ওয়ালাইকুমুস সালাম বলে রাফির দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, বিয়ের অনুষ্ঠান ছেড়ে তোমরা এখানে কি করছো? আমরা তো পালাতে। তন্নি রাফির মুখ চেপে ধরে নিচু স্বরে বলল, গাধা। সৌভিক সামান্য হেসে বলে উঠল, কিচ্ছু না আঙ্কেল, আমরা তো এই দিকটা দেখতে এসেছিলাম। বাড়িতে বিয়ের ছাদটা এত অন্ধকার, তাই আর কি। ছোট ফুপা গম্ভীর কণ্ঠে বলল, বিয়েটা বাড়ির বাগানের দিকটায় হচ্ছে, তোমরা বরং সেদিকেই যাও। আনন্দ কর। রাফি মুখ ফসকে বলে ফেলল, আঙ্কেল আপনি যাচ্ছেন না কেন? কথাটা বলে নিজেই আহাম্মক বনে গেল। তারপর ঠোঁটের কোণে হাসি টানার চেষ্টা করল। গেল সব প্লেন ভেস্তে গেল বলেই তন্নি কপাল চাপড়াল। রাফি অসহায় চোখে তন্নির দিকে চাইল। এই পিচ্ছির সামনেই তার মস্তিষ্ক উল্টো পাল্টা কাজ করে। তোহা সকলের আড়ালে রাফির পিঠে কিল বসাল। ছোট ফুপা ভ্রু কুঁচকে প্রশ্ন করল, আমি এখানে থাকলে তোমার কি সমস্যা হচ্ছে? আসলে আঙ্কেল ও এভাবে বলতে চায়নি। নিচে দেখলাম আঙ্কেল আপনাকে খুঁজছে, আমাদের দেখে বলল আপনাকে দেখলে যেন আঙ্কেলের কাছে পাঠিয়ে দিই, বর এসে গেছে তো তাই। সৌভিক গড়গড় করে কথাগুলো বলে থামল। ছোট ফুপা চোখ ছোট ছোট করে চাইল, তারপর ছাদ থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে রাফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই রাফি ফাটা বেলুনের মতো চুপসে গেল। সৌভিক দাঁতে দাঁত চেপে বলল, কি করছিলি এটা? এখনই তো ধরা পড়ে যেতাম, তখন কি হতো? রাফি কিছু বলল না, মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। তনয়া আড়াল থেকে এসে বলল, তাড়াতাড়ি চল, এখন এখানে থাকাটাই রিস্ক। সবই তনয়ার কথায় সায় জানালো। তারপর রেলিং টপকে পাশের ছাদে চলে এলো। একটার সাথে একটা দূরত্ব নেই বললেই চলে, দূরের থেকে একটা ছাদই মনে হয়, তাই অনায়াসেই এই বিল্ডিংয়ের ছাদে এসে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, তাই খুব একটা কষ্ট করতে হচ্ছে না, তবুও ভয় যদি ধরা পড়ে যায়। অন্ধকার রাস্তায় ছুটে চলা তরুণ তরুণীদের দিকে কয়েকজন হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। তারা সেই দৃষ্টির তোয়াক্কা করল না, বরং আগের থেকে জোরে দৌড়াতে শুরু করল।
দৌড়াতে দৌড়াতে তনয়া হঠাৎ করেই পড়ে যেতেই নিজেকে কারো বাহুবন্ধনে আবদ্ধ পেল। তনয়া ভয়ে চোখ মুখ কুঁচকে মানুষটাকে আঁকড়ে ধরল। চোখ পিট পিট করে তাকিয়ে বলে উঠল, শুদ্ধ। শুদ্ধ তনয়ার হাত ধরে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিল। বাকিরা সবাই পেছনের সিটে বসতেই শুদ্ধ নিজে ড্রাইভ করল। বেশ কিছুটা দূরে এসে গাড়ি থামিয়ে পানির বোতল তনয়ার হাতে দিয়ে বলল, পানি পান করুন তনুজা, আপনি হয়তো ভয় পেয়েছেন। তনয়া একটু পানি মুখে নিল। শুদ্ধ তনয়ার দিকে হা করে তাকিয়ে রইল। নীল শাড়িতে তোনাকে দেখার ইচ্ছেটা এভাবে পূরণ হবে ভাবেনি সে। তমনি হঠাৎ গলা খাকারি দিল, তারপর মিটিমিটি হেসে বলল, আমরা কিন্তু এখানেই আছি ভাইয়া। তনয়া পানি খাচ্ছিল। হঠাৎ তন্নির কথায় খুক খুক করে কেসে উঠল। শুদ্ধ মুচকি হেসে বলল, শালি সাহেবা দিলে তো আমার বউকে বিষম খাইয়ে। তনয়ার লজ্জায় আড়ষ্ট হলো। কপট রাগি চোখে তাকিয়ে তন্নিকে শাসালো। তন্নি সেসবের পাত্তা দিল, বরং শব্দ করে হেসে ফেলল। হোস্টেলে আধভাঙ্গা দরজায় ঠক ঠক করে শব্দ হচ্ছে। জীবন বিরক্ত হলো। হাতে তার প্যাকেটের সেই সিগারেট। মেঝেতে 3টে গোল্ডলিফের খালি প্যাকেট পড়ে আছে। ঘরটা অন্ধকার ঘুটঘুটে। এই অন্ধকারে শুধু আধ খাওয়া সিগারেটের আগুনটুকু দেখা যাচ্ছে। জীবনের মেজাজের পারদ তরতর করে বাড়ছে। জীবন ভাবল, নিশ্চয়ই রুমমেট দুজন এসেছে। এই ঘরে 2টো খাট, একটা সিঙ্গেল আর একটা ডাবল। সিঙ্গেল খাটটাতে জীবন এবং ডাবল খাটে 2য় বর্ষের 2টো ছেলে থাকে। খাটের পাশে একটা কাঠের টেবিল, তার ওপরে একটা প্লাস্টিকের জগ এবং কটা গ্লাস। জীবন বিছানা থেকে উঠে দাঁড়ালো, তারপর দরজাটা খুলে বিস্মিত হলো। মালিহা? জীবন ভাবল হয়তো এটা ওর ভ্রম, তাই খুব একটা ঘাটল না। এটা তার সাথে মাঝে মাঝেই হয়। এই তো গতকাল জীবন দেখল মালিহা জীবনের হোস্টেলে নিজের হাতের রান্না করা খাবার নিয়ে এসেছিল। অথচ মালিহা তখন তার গায়ে হলুদে ব্যস্ত সময় পার করছিল। জীবন হেলে দুলে আবার খাটের ওপর শুয়ে বলল, তুই আবার এসেছিস? কেন এভাবে আমাকে কষ্ট দিচ্ছিস বলতো? আমার জন্য কি তোর একটুও মায়া হয় না? আমি তোকে নিজের করতে পারছি না, আবার ভুলতেও পারছি না। তুই চলে যা প্লিজ, আমি আর পারছি এসব সহ্য করতে। জীবনের কথাগুলো জড়িয়ে যাচ্ছিল। তাছাড়াও উদ্ভট গন্ধে মালিহার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সিগারেটের তীব্র ধোঁয়ায় কাশি উঠে গেল। তখনই শুদ্ধ, তনয়া, তোহা, সৌভিক, তন্নি, রাফি ঘরে ঢুকেই হতভম্ব হয়ে গেল। আশেপাশে চোখ বুলিয়ে তনয়ার চোখ ছলছল করে উঠল। শুদ্ধ তনয়ার হাত চেপে ধরে অসহায় কণ্ঠে বলল, কাছে থেকেও প্রিয় মানুষটাকে ভালোবাসতে না পারার কষ্টটা অনুভব করতে পারছেন তনুজা? অনেকটা ঘোরের মধ্যেই বিয়েটা হয়ে গেল। শুদ্ধ আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল, তাই কোনো ঝামেলা ছাড়াই বিয়েটা সম্পূর্ণ হয়েছে। জীবন এবং মালিহাকে ঢাকা টু কক্সবাজারের বাসে উঠিয়ে দিয়ে তোহা, সৌভিক এবং রাফি চলে গেল নিজেদের গন্তব্যে। তোনাদের বাসা উল্টো দিকে হওয়ার দরুন তন্নি তোনাকে শুদ্ধ নিজের গাড়ি করে পৌঁছে দিবে। তখন মধ্যাহ্ন রজনী। তনয়ার চোখে তন্দ্রালু ভাব। শুদ্ধ ব্যাপারটা খেয়াল করে পেছনের সিটে তাকালো। তন্নি ঘুমিয়ে পড়েছে। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস নিল, তারপর তনয়ার মাথা নিজের কাঁধের উপর রাখল। তনয়া ঘুম ঘুম চোখে মাথা তুলে শুদ্ধর মুখের দিকে চাইল। শুদ্ধর দৃষ্টি সামনের অন্ধকার রাস্তায় আবদ্ধ। গাড়ির স্পিড নর্মাল। তনয়া মৃদু হেসে ঘুমের ভান ধরে শুদ্ধর কাঁধের ওপর মাথা রাখল। আজকাল তনয়ার শুদ্ধর আশেপাশে থাকতে ভালো লাগে। শুদ্ধর ছোট ছোট কেয়ার করা, হুটহাট ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে থাকা, তাকে ড্রপ করে দেওয়া, এসবই যেন তনয়ার মুখের হাসি ফোটার কারণ। শুদ্ধর সাথে কথা না বলে থাকতেই যেন তার কত শত কষ্ট। যদিও শুদ্ধ সামনে এলে চোখে মুখে বিরক্তিকর ভাব ধরে, আদতে শুদ্ধ আশেপাশে না থাকলেই যেন দম বন্ধ লাগে। তনয়া বুঝতে পেরেছে শুদ্ধ তার মনে নিজের জন্য জায়গা তৈরি করে নিয়েছে। তনয়া বুঝতে পারছে না তার ঠিক কি করা উচিত। একদিকে শুদ্ধ আর অন্যদিকে কোনে এক আষাঢ়ে বর্ষণের গধূলি সন্ধ্যায় ক্ষণিকের পরিচিত কোনো এক সুপুরুষ। তনয়ার মাঝে মাঝে মনে হয় দুজনেই একজন, আবার মনে হয় শুদ্ধ সবার থেকে আলাদা, তার মতো কেউ নেই। হতে পারে না। সকালের আলো ঝলমলে রোদ এসে চোখে মুখে আছড়ে পড়তেই জীবন চোখ পিটপিট করে তাকালো।
বাসের জানালাটা খোলা, সেখান দিয়ে হাওয়া এসে শরীর ছুঁয়ে দিচ্ছে, শিরশির অনুভূতি হচ্ছে। জীবন আড়মোড়া ভেঙে হাই তুলল। ডান পাশটা ভারী ভারী ঠেকেছে, জীবন চকিতে তাকালো, তাতেই যেন চোখ ছানাবড়া অবস্থা। মালিহা জীবনের ডান হাতটা জড়িয়ে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে, পরনে লাল বেনারসি, খোপায় বেলিফুলের মালা, মুখে একটু আধটু সাজসজ্জার চিহ্ন, কোনো অলংকার নেই, একেবারে সাদামাটা। বিয়েতে যেভাবে বউ সাজানো হয় মালিহাও ঠিক সেভাবেই সেজেছে। জীবন বিস্মিত হলো। মালিহার আজ বর নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার কথা, সেখানে সে জীবনের সাথে বসে আছে। জীবন মস্তিষ্কে একটু চাপ দিতেই সবটা মনে পড়ে গেল। গতকাল বিকেলে মাস্টার্সে পড়া এক বড় ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল, তারপর হোস্টেলে এসে মদের বোতল থেকে প্রায় অনেকটাই খেয়ে ফেলেছে। এটা পেয়েছিল গিফট হিসেবে। বিয়ে উপলক্ষে হোস্টেলে থাকা কাছের বন্ধুদের নিয়ে পার্টি আয়োজন করেছে, সেখানেই একটা বোতল জীবনের হাতে ধরিয়ে দিয়েছিল। জীবন কখনো এসবে হাত লাগায়নি, কিন্তু গতকাল চোখে পড়ায় কোনো কিছু না ভেবেই খেয়ে ফেলেছিল। তারপর মালিহা এলো। বিয়ে এসব কিছু যেন মেঘ না চাইতেন জলের মতো। জীবন পাশের সিটে বসে থাকা বয়স্ক লোকটাকে জিজ্ঞেস করল, আঙ্কেল বাস কোথায় যাচ্ছে? লোকটা মুচকি হেসে বলল, কক্সবাজার। গতকাল রাতেই তো তোমার বন্ধুরা কক্সবাজারের বাসে উঠিয়ে দিয়ে গেল। তোমার পাশের মেয়েটা সারাক্ষণ তোমাকে জড়িয়ে কান্নাকাটি করছিল, এই তো একটু আগেই বোধহয় ঘুমিয়ে পড়েছে। মেয়েটাকে নিয়ে পালিয়ে এসেছ না? আকস্মিক লোকটার প্রশ্নে জীবন হকচকাল। তারপর মাথা চুলকে রইসয় জবাব দিল, হ্যাঁ। লোকটা হেসে ফেলল, খানিকটা ঝুঁকে জীবনের কাছাকাছি মুখ করে বলল, তোমার আন্টিকে ও আমি তার বিয়ের দিন পালিয়ে নিয়ে এসেছিলাম। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। জীবন আগ্রহ নিয়ে শুধালো, তারপর? লোকটা দীর্ঘশ্বাস ফেলল। প্রথমে কেউ মেনে নেয়নি, পরে যখন দেখলো আমরা ভালো আছি, একসাথে সুখে আছি, তখন সবাই মেনে নিয়েছিল। আজ 7 বছর তোমার আন্টি আমাকে রেখে পরপারে চলে গেছে। জীবন কি বলবে ভেবে পেল না, অগত্যা চুপ থাকাই শ্রেয় মনে হলো। তারপর মালিহাকে নিজের বাহুবন্ধনীতে আবদ্ধ করে ওয়ালেট হাতে নিল। তার মনে হলো শুধু বিয়ে অবধি থেমে থাকেনি, তার বন্ধুরা আরও কিছু রেখে গেছে। হলো ও ঠিক তাই। মানিব্যাগে 500 টাকার একটা নোট ছিল, সেখানে এখন 10,000 টাকা। জীবন পকেট থেকে মোবাইল বের করলো, তারপর বন্ধুদের নিকট ছোট্ট একটা বার্তা, সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমাকে এই সুখটা এনে দেওয়ার জন্য। ভালোবাসি তোদের, জ্যৈষ্ঠ মাস। উত্তপ্ত দুপুরে তনয়া শপিং মলের সামনের রাস্তাটায় দাঁড়িয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করছো। কিছুক্ষণ পরে সবাইকে নিয়ে শপিং মলের ভেতরে ঢুকে বিপাকে পড়ে গেল। শুদ্ধর জন্য কি কিনবে সেটাই ভেবে পাচ্ছে না। আজ শুদ্ধর জন্মদিন, তাই শুদ্ধর মা সকাল সকালই তোনাদের পুরো পরিবার সহ যেতে বলেছেন। তনয়ের বাবা মা আগেই চলে গেছে, শুধু তনয়া এবং তন্নি বিকেলে যাবে। শুদ্ধ অবশ্য তনয়ের বন্ধুদের ইনভাইট করেছে, তাই সবাই মিলে একসাথেই শুদ্ধর জন্য গিফট কিনতে এসেছে। তনয়া শুদ্ধর জন্য প্রথমে টাই কিনল, তারপর ঘড়ি, পারফিউম। অতঃপর শপিং মল থেকে আসার পূর্বে একটা শুভ্র রঙের পাঞ্জাবিতে চোখ আটকে গেল। লোকটা হয়তো পাঞ্জাবিটা অন্য কাউকে দেখাচ্ছিল। তনয়া এগিয়ে গেল, সেম একটা পাঞ্জাবি তাকে দিতে বলল। তনয়া কখনোই শুদ্ধকে পাঞ্জাবি পরতে দেখেনি, তাই পাঞ্জাবি পরে শুদ্ধকে কেমন লাগবে বুঝতে পারল, তবুও কেন যেন পাঞ্জাবিটা শুদ্ধর জন্য নিয়ে নিল। আলো ঝলমলে রোদের শেষে গধূলির রাজত্ব চলছে। বিশাল আকাশে গুটিকয়েক তারারা উকিঝুঁকি দিচ্ছে, মস্তবর চাঁদের আলোতে উজ্জ্বল ধরণী। কৃত্রিম সাজসজ্জায় সজ্জিত শুদ্ধদের ফ্ল্যাটটা কিচেনে নৈশভোজের আয়োজন করা হচ্ছে। শুদ্ধ তখন নিজের ঘরে রেডি হতে ব্যস্ত, তখনই দাঁড়ে করাঘাত হতেই ঘাড় বাঁকিয়ে চাইল। লাবিব ঘরে ঢুকে ভ্রু কুঁচকে চাইল। শুদ্ধ পাত্তা দিল না, নিজের মতো করে সারা রুমে হাঁটাহাঁটি করে এটা সেটা খুঁজে চলেছে। তার পেছনে পেছনে লাবিব ও রুমময় পায়চারি করছে। শুদ্ধ কালো রঙের জ্যাকেটটা পরে নিজের চুল ঠিক করছে, মুখে গম্ভীরতার ছাপ। লাবিব ডান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, ডাক্তারবাবুর হঠাৎ এরকম সাজ? শুদ্ধ নির্লিপ্ততা গলায় বলল, বউয়ের জন্য সারপ্রাইজ। লাবিব সুর টেনে বলল, ও। শুদ্ধ বিরক্তি ভাব নিয়ে তাকাতেই বোকা হেসে বেডের ওপর বসে আমোদিত হয়ে বলল, এটা কিন্তু ঠিক বলেছিস, আমি শিওর তনয়া আজ তার লাইফের সব থেকে বড় সারপ্রাইজটা পাবে।
প্রত্যুত্তরে শুদ্ধ খানিক হাসল। লাবিব পূর্বের থেকেও বেশি আমোদিত গলায় বলে উঠল, কি দারুণ অ্যাক্টিং করিস তুই, তোনাকে পুরো বোকা বানিয়ে দিলি। বেচারি বুঝতেই পারল না ইয়ামিন এবং শুদ্ধ দুজন নয় একজনই তার সাথেই ওর বিয়ে হচ্ছে। শুদ্ধ বাম হাতে ঘড়ি পড়তে পড়তে মুচকি হেসে বলল, আসলেই বোকা। আকস্মিক শব্দে দরজার দিকে চাইল, তাতেই যেন দম বন্ধ হয়ে এলো। তনয়া আজ নীল রঙা শাড়ি পরেছে, একগাছি চুল, ডান পাশে এলোমেলো চোখে কাজল, হালকা লিপস্টিক। সেই প্রথম দেখার তনয়া সেই অনুভূতি, চোখ ধাঁধানো সৌন্দর্য, গোলাটে চোখে জল, ঈশ্বর কি ভীষণ আদরেই না লাগছে তোনাকে। শুদ্ধ তাকিয়েই রইল অনিমেষ অপলক। যখন ঘোর কাটল তখন বুঝতে পারল তনয়া শুদ্ধর পরিয়ে দেওয়া এনগেজমেন্টের আংটিটা ছুঁড়ে ফেলেছে, সাথে কিছু গিফট বক্স। শুদ্ধ কিছু বলে ওঠার আগেই তনয়া ছুটে চলে গেল। তন্নি, তোহা এবং শুদ্ধর কাজিনরা সবাই হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো কিছুই তাদের বোধগম্য হল না। শুদ্ধ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে নিজে ছুটল তনয়ার পেছনে পেছনে। ড্রয়িং রুমের লাগোয়া সোফায় বসে আছেন আশরাফ সাহেব এবং তন্ময় আহমেদ, এখনো কিছু গেস্ট আসার অপেক্ষা করছে। ঠিক সেই সময় তোনাকে কাঁদতে কাঁদতে চলে যেতে দেখে ভীষণ অবাক হলো। তার পেছনে পেছনে শুদ্ধকে দেখে বিস্মিত হয়ে ডাকল, শুদ্ধ। আশরাফ সাহেবের বলার আগেই শুদ্ধ বেরিয়ে গেছে। শুদ্ধ পেছনে থেকে তনয়ার হাত টেনে ধরল, কিছু বলতে উদ্বর্ত হওয়ার আগেই তনয়া নিজেকে শুদ্ধর থেকে ছাড়িয়ে নিল। তনুজা, আমি। তনয়া শুদ্ধকে থামিয়ে বলল, আমায় এভাবে কেন ঠকালেন ডক্টর? তনুজা, আমি আপনাকে ঠকাইনি। আপনি ভুল বুঝছেন তনুজা, বিশ্বাস করুন আমি। তনয়া শুনল না সে কথা। শুদ্ধর চোখের দিকে তাকিয়ে বলতে লাগল, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম শুদ্ধ, কিন্তু আপনি কি করলেন, এভাবে ঠকালেন আমায়। আমার বিশ্বাস ভেঙে দিলেন শুদ্ধ। কেন? সেদিন যে অচেনা লোকটাকে দেখে তার প্রতি প্রথম ভালো লাগা শুরু হলো, একটু একটু করে অদ্ভুত অনুভূতি উপলব্ধি করেছিলাম, সেই মানুষটাও আপনি শুদ্ধ। যার জন্য কনফিউজড ছিলাম আপনাকে ভালোবাসি কিনা, সেই মানুষটাও আপনি। আর যখন বুঝতে পারলাম সেই মানুষটার আর কখনো দেখা পাবো না, ভাগ্যকে মেনে নিয়ে আপনার সাথে বিয়েটা মেনে নিলাম, তখন জানতে পারলাম তারা দুজন নয় একজনই। কেন করলেন শুদ্ধ এভাবে, কেন আমার অনুভূতির সাথে খেলা করলেন? একবারও বিবেকে বাঁধল না? একবারও না? আমি আপনাকে, আপনার দুটো রূপকেই ঘৃণা করি ডক্টর। তনয়া কাঁদতে কাঁদতে চলে গেল। শুদ্ধ বারংবার বোঝানোর চেষ্টা করল, তনয়া শুনল না। রাত ৮টা নাগাদ হাইওয়েতে তখন যানবাহনে পরিপূর্ণ, ছোট বড় সব গাড়ির হর্ন। আশেপাশের কোনো শব্দই তনয়ার শ্রবণান্দেও হচ্ছে না। তনয়া দিশাহারার মতো হেঁটে চলেছে, চোখে মুখে কত অসহায়ত্ব, বিষণ্ণতা। শুদ্ধর ঠকানোটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। এই তো কিছুদিন আগের ঘটনা, এনগেজমেন্টের দিন শুদ্ধ তোনাকে বলেছিল, আমি আপনাকে ভালোবাসতে চাই তনুজা, জীবনের শেষ দিনটা আপনার সাথে কাটাতে চাই। কতটা মোহনীয় ছিল সেসব কথা। তনয়া ভাবে লোকটা সত্যিই হয়তো তাকে ভালোবাসে, নয়তো এতটা মুগ্ধ চোখে অপলক তাকিয়ে থেকে কি করে বলতে পারে আমি আপনাকে ভালোবাসি। তনয়া ভাগ্যকে মেনে নিল। সে বুঝতে পেরেছিল ইয়ামিনকে সে আর কখনোই খুঁজে পাবে না, তাই তো বাবার পছন্দকে নিজের পছন্দে পরিণত করতে চেয়েছে, কিন্তু বিনিময়ে কি পেল? শুধুই ধোঁকা। তনয়া নিজের মতো করে ভাবতে ভাবতে কখন যে রাস্তার মধ্যে চলে এসেছে নিজেও বুঝতে পারছে না। পেছনে থেকে শুদ্ধ ডেকেই চলেছে। আচমকা একটা বড় ট্রাক সামনে চলে আসায় তনয়া স্তম্ভিত ফিরল, ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল, হয়তো এখনই ট্রাকটা তোনাকে পিষে ফেলবে। আকস্মিক শব্দে তনয়া চিৎকার করে উঠল। কিছুক্ষণ পরে চোখ পিটপিট করে চাইল, ট্রাকটা ঠিক তনয়ার সামনে ব্রেক কষেছে। তনয়া স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু পেছনে তাকিয়ে থমকে গেল। শুদ্ধর নিথর দেহটা রাস্তায় পড়ে আছে। শুদ্ধ যখন তনয়ার পেছনে পেছনে এসেছিল তখনই উল্টো দিকে থেকে একটা ব্রেকফেল গাড়ি ধাক্কা মেরেছে। শুদ্ধ তার থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়েছে। আশেপাশের মানুষ সব ছুটে এসেছে। তনয়া নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, অতঃপর চিৎকার করে ডাকল, শুদ্ধ। শুদ্ধর মা এবং ফুপির কান্নায় হসপিটালের পরিবেশ ভারী হয়ে উঠল। আশরাফ সাহেব চুপচাপ বসে আছে, কিছুক্ষণ পরপর চোখ মুছছে। তন্ময় আহমেদ ওনার পাশে বসে সান্ত্বনা দিচ্ছে। ডক্টর, নার্সরা ছোটাছুটি করছে। শুদ্ধকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। অপারেশন চলছে। রাফি,
সৌভিক ব্লাড ডোনার খুঁজছে। শুদ্ধর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, তাই অনেক রক্ত লাগবে। ইতিমধ্যে পুলিশ এসে হাজির হয়েছে। যেহেতু হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ঘটনাটা ইনভেস্টিগেশন হবে। লাবিব পুলিশের সাথে কথা বলে ওনাদের চলে যেতে বলল। এরই মধ্যে একজন নার্স বেরিয়ে এলো। শুদ্ধর মা দৌড়ে গেলেন। জিজ্ঞেস করলে বলল, অপারেশন চলছে, এখন কিছু বলা যাচ্ছে না বলে আবারও চলে গেল। শুদ্ধর মা সেখানেই বসে পড়ল। ইতিমধ্যেই দুবার জ্ঞান হারিয়েছেন তিনি। রেহনুমা আহমেদ তাকে সামলাতে ব্যস্ত। এত সব ঘটনার মধ্যে একমাত্র তনয় শান্ত, স্থির হয়ে বসে আছে। অনিমেষ অপলক তাকিয়ে আছে অপারেশন থিয়েটারের দিকে, মুখটা ফ্যাকাশে। চোখের পাপড়ি ভেজা, লাবণ্যময়ী সৌন্দর্য পাংশুটে রূপ নিয়েছে। দীর্ঘ 2 ঘন্টা পরে অপারেশন থিয়েটারের ভেতর থেকে ডাক্তাররা বেরিয়ে এলো। মাথায় আঘাত লাগার কারণে বেশ অনেকটা সময় লাগবে জ্ঞান ফিরতে বলে তারা চলে গেল। সকলেই যেন একটু স্বস্তি পেল। অদূরে আসার প্রদীপ জ্বলে উঠল। শুদ্ধর জ্ঞান ফিরল তারও একদিন পরে। মাথায় হাত পায়ে ব্যান্ডেজ। শুদ্ধর সাথে দেখা করে সবাই টুকটাক কথা বলে চলে গেল। থেকে গেল শুধু তনয়া। শুদ্ধ করুণ স্বরে ডাকল, তবুও তনয়া এগিয়ে গেল না। চঞ্চল পা দুটো স্থির রেখে শটান দাঁড়িয়ে রইল। ক্ষমা করে কাছে টেনে নিন তনুজা, নয়তো অভিশপ্ত হোকেই বেঁচে থাকা। তনয়া ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল। শুদ্ধ দুহাতে জড়িয়ে নিল প্রাণপ্রিয় তনুজাকে। ফুটবল হাতে তনয়ার চুলে হাত বুলাতে বুলাতে বলল, আপনি সামনে এলেই আমি এলোমেলো হয়ে যাই তনুজা। আপনি আমার এতটা কাছে আসবেন না তনুজা, নয়তো আমি কন্ট্রোললেস হয়ে যাব। তনয়া সরে এলো না, বরং আরও একটু কাছাকাছি এলো। শুদ্ধর বুকে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে ভালোবাসি না ডক্টর। শুদ্ধ মুচকি হাসল, প্রত্যুত্তরে বলল, কিন্তু আমি আপনাকে ভালোবাসি তনুজা। সময় কারো জন্য অপেক্ষা করে না, ইহা চিরন্তন সত্য। সময়ের সাথে সাথে পাল্টায় মানুষ, পাল্টায় মানুষের চিন্তা ভাবনা, পাল্টায় সম্পর্ক। এমনি করে পাল্টেছে তনয়া শুদ্ধর সম্পর্ক। পাল্টেছে সময়। দীর্ঘ 1 বছর ঘুরে আবারও দেখা মিলেছে আষাঢ়ে বর্ষণের। সময়টা আষাঢ়ের শেষের দিকে। তনয়া বিয়ের বেনারসি পরে বেকনিতে দাঁড়িয়ে আছে দৃষ্টি খোলা আকাশে। জ্যৈষ্ঠের সেই ভয়াবহ সন্ধ্যাটার পরে কেটে গেছে আরও 1 মাস। এই 1 মাস সময় লেগেছে শুদ্ধর সুস্থ হতে। তারপর মোটামুটি ঘরোয়াভাবেই শুদ্ধ এবং তনয়ার বিয়ে দিয়েছে 2 পরিবার মিলে। বাইরে তখন ভারী বর্ষণ। প্রকৃতি সেজেছে তার নিজের রূপে। শুদ্ধদের বাসার থেকে একটু দূরেই বেশ কয়েকটা কদম গাছ, তাতে গুচ্ছ গুচ্ছ কদম ফুল ফুটেছে। বৃষ্টির প্রতিটা ফোঁটায় কতটা স্নিগ্ধ দেখাচ্ছে। তনয়া প্রকৃতির অপরূপ সৌন্দর্য খুব করে উপলব্ধি করতে পারছে। রুমের বাইরে হাসির শব্দ মুখরিত হচ্ছে। তনয়া বুঝল তার বন্ধুরা সবাই মিলে হয়তো শুদ্ধকে ঘিরে ধরেছে। মাঝে মধ্যে উচ্চ শব্দে কারা যেন বলছে, আমাদের টাকা না দিলে বাসরটা সব ভুলে যাও। তনয়া মুচকি হাসল। শুদ্ধ এলো তারও কিছুক্ষণ পর। তনয়ার হাত টেনে একগুচ্ছ কদম গুজে দিল। তনয়া বিস্ময়কর দৃষ্টিতে চাইল। শুদ্ধ তনয়ার হাতের উল্টো পিঠে চুমু খেল, তারপর বলল, আপনাকে কিছু বলতে চাই তনুজা। গত 1 মাসে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আপনি কখনোই শুনতে চাইনি তনুজা, তাই আজ বলতে চাই। তনয়া নিশ্চুপ রইল। শুদ্ধর বলা প্রতিটা কথাই সত্যি। তনয়া চায়নি তাদের বর্তমানে অতীত নিয়ে কোনো প্রশ্ন আসুক। যতবার শুদ্ধ সবটা কনফেস করতে চেয়েছে, ঠিক ততবারই তনয়ার মস্তিষ্কে শুধু একটা কথাই বারবার আঘাত করেছে, শুদ্ধ তাকে ঠকিয়েছে। শুদ্ধ তপ্তশ্বাস ফেলল। তারপর বলতে শুরু করল ঠিক 1 বছর আগের এই সময়টাতেই অপরূপ সুন্দরীর প্রেমে পড়ার গল্প। সেদিন রাস্তায় দাঁড়িয়ে যখন আপনাকে দেখেছিলাম, কেন জানিনা অন্যরকম অনুভূতি উপলব্ধি করেছিলাম। যেই অনুভূতি আগে কখনোই হয়নি, যার পুরোটাই ছিল নতুন, অন্যরকম। কিছুই বুঝে উঠতে পারছিলাম না তখন। তারপর যখন বুঝতে পারলাম, তখন আমি পালিয়ে গেলাম এই অনুভূতি থেকে দূরে, অনেক দূরে। আমি কখনোই লাভ অ্যাট ফার্স্ট সাউন্ডে বিশ্বাস করিনি তনুজা। আমি ভেবেছিলাম হয়তো মোহ জন্মেছে, কিছুদিন পরেই ঠিক হয়ে যাবে। কিন্তু হলো না, কিচ্ছু ঠিক হয়নি তনুজা। আমি আরো অনেক বেশি আপনার মায়ায় আটকে গেলাম।
বুঝে নিলাম এই মেয়েটাকে ছাড়া আমার একটা মুহূর্তও চলবে না, কিছুতেই না। আপনাকে খুঁজতে খুঁজতে যখন হাল ছেড়ে দিলাম তখনই লাবিব বলল আপনাকে খুঁজে পেয়েছে। সেদিন ভীষণ খুশি হয়েছিলাম, একটু ভয়ও পেয়েছিলাম যদি আপনি কাউকে ভালোবাসেন। হলো ঠিক তাই, আপনি বললেন আপনি কাউকে ভালোবাসেন। সেদিন মনে হয়েছিল আমি ভেঙে চুরে শেষ হয়ে গেছি। ডক্টর ইয়ামিন আশরাফ সুদ্ধের না পাওয়ার লিস্টে হয়তো প্রথমেই যুক্ত হলো তনয়া নামক মায়াবতী। তারপর যখন আপনি সেই ছবিটা দেখিয়ে বললেন আপনি তাকে ভালোবাসেন, আমি তখন অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে রইলাম। মুখ থেকে শব্দ হচ্ছে না, অথচ আপনি জানতেও পারেননি ভেতরে ভেতরে কত কথা আটকে যাচ্ছে। বলা হলো না কিছুই। সেদিন মায়ের কোলে মাথা রেখে ভীষণ কেঁদেছি। কেন তা জানি না, শুধু মনে হচ্ছিল আমি আপনাকে পেয়ে গেছি। ভেবেছিলাম আপনাকে সব বলে দিব, তারপর মনে হলো আপনাকে না হয় জন্মদিনে রিটার্ন গিফট হিসেবে এই সারপ্রাইজ টাই দেই। কিন্তু আপনি তার আগেই সবটা শুনে ফেললেন, ভুল বুঝে দূরে সরে গেলেন। তখন মনে হচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়ে ভালোই হয়েছে, আপনার থেকে সবটা লুকিয়েছে, ঠকিয়েছে আপনাকে, তাই আমার শাস্তি পাওয়াই উচিত হয়তো, তাহলেই আপনি ক্ষমা করে দিবেন। শুদ্ধ আর কিছু বলতে পারল না, তার আগেই তনয়া শুদ্ধকে জড়িয়ে ধরে শুদ্ধর বুকে মুখ গুজল, মৃদুস্বরে উচ্চারণ করল, আমি আপনাকে ভালোবাসি পাগলের ডক্টর। শুদ্ধ হেসে ফেলল। আজ প্রথম তনয়া নিজের মুখে স্বীকার করল সে শুদ্ধকে ভালোবাসে। তনয়ার মুখে পাগলের ডাক্তার শুনে উচ্চস্বরে হাসল, তারপর তনয়ার কপালে গাঢ় চুমু আঁকল, গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না তনুজা। তনয়া অভিমানে গাল ফুলিয়ে চোখ ছোট ছোট করে চাইল, শুদ্ধ তনয়ার গাল টেনে দিয়ে হেসে ফেলল। তনয়ার কপালে কপাল ঠেকিয়ে ঘোর মিশ্রিত কণ্ঠে বলল, সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, আমাদের অনুভূতি কখনো শেষ না হোক। জীবনের শেষ দিন অবধি যেন দুজন দুজনকে ভালোবাসতে পারি। একে অন্যের কথাবার্তা, যত্ন, ভালোবাসায় মুগ্ধ হতে পারি। আমি আপনাকে ভালোবাসি তনুজা। আমার আষাঢ়ে বর্ষণের ভেজা কদমের স্নিগ্ধতা আপনি। আমার খুশি আপনি। আমার ভালো লাগা, ভালোবাসা, ভালো থাকা সবটাই শুধু এবং শুধুই আপনি তনুজা। ভালোবাসি। সমাপ্ত।